নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগে তোমরা নিশ্চয়ই শুনে ফেলেছ প্রবাদ প্রতিম সাহিত্যিক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে পারিজাত বক্সী সিরিজের উপন্যাস কবন্ধ বিগ্রহের কাহিনীর প্রথম পর্ব। এখন তোমাদের জন্য থাকছে এই উপন্যাসেরই দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের উপন্যাস কবন্ধ বিগ্রহের কাহিনী প্রথম প্রকাশিত হয় 1978 সালে। আজকের উপন্যাসটা আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত লেখকের ভয়ের মুখোশ এবং বইটি থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার গল্প শুনতে এসেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে সমস্ত গল্পের আপডেটস তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছায়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রবাদ প্রতিম সাহিত্যিক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে পারিজাত বক্সী সিরিজের উপন্যাস কবন্ধ বিগ্রহের কাহিনীর দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কুমুদের বাবা চুপচাপ বাইরের ঘরে বসেছিলেন। ইদানিং তার আর কিচ্ছু ভালো লাগে না। হাসপাতালে চেম্বারে যান, রোগীও দেখেন, কিন্তু সবসময় কেমন অন্যমনস্ক থাকেন। সর্বদা ছেলে দুটোর কথা চিন্তা করেন। পারিজাত বক্সীর কথা মতো কাগজেও বিজ্ঞাপন দিয়েছেন, কোনো দিক থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া পাননি। কুমুদের মা প্রায় শয্যাশায়ী, অন্নজল ত্যাগ করেছেন। বাবু, ও বাবু, বাবু! চিৎকারে কুমুদের বাবা মুখ তুলে দেখলেন জানলার বাইরে একটা লোক। রিক্সা চালক বলেই মনে হলো। হাতে একটা ছোট চিঠিও আছে। কি চাই? একটা চিঠি। চিঠি? কুমুদের বাবা উৎসাহে উঠে দাঁড়ালেন। তাহলে কি বিজ্ঞাপনের উত্তর নিয়ে কেউ এলো? লোকটা হয়তো রিক্সায় বসে আছে, চালকের হাত দিয়ে চিঠিটা পাঠিয়েছে। তাকে কুমুদের বাবা ঘরের মধ্যে আসতে বললেন। রিক্সা চালক ভেতরে এসে চিঠিটা কুমুদের বাবার দিকে এগিয়ে দিল। চিঠিটা পড়ার পর তিনি বুঝলেন তার হাতের আঙুলগুলো থরথর করে কাঁপছে। চিঠিটা পড়তে পড়তে তার মুখ আরক্ত হয়ে উঠল। 15 দিনের মধ্যে 10,000 টাকা ইডেন গার্ডেনের প্যাগোডার চাতালে রেখে আসতে হবে, না হলে কুমুদকে খতম করে ফেলা হবে। টাকাটা রাখতে হবে সকাল 7টা থেকে 10টার মধ্যে। এর সঙ্গে কুমুদের হাতে লেখা চিঠিও আছে। সেও জানিয়েছে যে 10,000 টাকা না দিলে তার প্রাণ সংশয়। এই চিঠি তোমাকে কে দিয়েছে? মোড়ে এক বাবু ট্যাক্সিতে বসে আছেন, আমার হাতে 2 টাকা দিলেন আর বললেন চিঠিটা লাল বাড়িতে যে ডাক্তার থাকেন তাকে দিয়ে আসতে। চলো তো দেখে আসি। গোটা 6 বাড়ির পরেই চৌরাস্তা। মোড়ের মাথায় কোনো ট্যাক্সি দেখা গেল না। এখানেই তো ছিল। বাবু অবশ্য থাকবেন এমন কথা বলেননি বটে। বাবুকে দেখতে কেমন? খুব ফর্সা, মোটা সোটা চেহারা। বাঙালি? সেরকমই তো মনে হলো। কুমুদের বাবা আর দাঁড়ালেন না, হনহন করে বাড়িতে ফিরে এলেন। এখন কি করবেন? কুমুদের মাকে জানালেই কান্নাকাটি শুরু হবে। ছেলের জীবনের কাছে 10,000 টাকা কিছুই নয়, কিন্তু পারিজাত বক্সীকে একবার জানানো দরকার। জামাইয়ের সঙ্গেও পরামর্শ করতে হবে। তুলসী কোথায় সে কথা কুমুদ কিছু লেখেনি। হতে পারে এ বিষয়ে তুলসীর বাবাও আলাদা চিঠি পেয়েছে। কুমুদের বাবা ফোন তুলে নিলেন। আধ ঘন্টার আগেই পারিজাত বক্সী চলে এলেন। অনেকক্ষণ ধরে চিঠি দুটো পরীক্ষা করে বললেন, এটা আপনার ছেলের হাতের লেখা তো? হ্যাঁ, ওটা নিঃসন্দেহে কুমুদের হাতের লেখা। মূর্তিচোরেরা সাধারণত এ ধরনের কাজ করে না, তবে জোর দিয়ে কিছুই বলা যাচ্ছে না। চলুন তো, ওই রিক্সা চালককে একবার দেখাবেন। দুজনে রাস্তার মোড়ে এলেন। সেই রিক্সা চালক গ্লাসে চা খাচ্ছিল। এদের দেখে সেলাম করে এগিয়ে এলো। ডাক্তারবাবুকে চিঠিটা তুমি দিয়েছ? হ্যাঁ বাবু। যে তোমায় এই চিঠিটা দিল সে কি বলেছিল? আমি রিক্সা নিয়ে এখানে বসেছিলাম, এক বাবু ট্যাক্সি চেপে এসে হাত নেড়ে আমাকে ডাকলেন। আমি কাছে যেতে বললেন লালবাড়িতে যে ডাক্তারবাবু থাকেন তাকে এই খামটা দিয়ে এসো, আর এই নাও তোমার বকশিস। তা তুমি একবারও জিজ্ঞেস করলে না যে নিজে না গিয়ে তোমার হাতে কেন চিঠি পাঠাচ্ছে? না বাবু, বকশিস পেয়ে আমি খুশি ছিলাম, আমি ও কথা জিজ্ঞেস করিনি। পারিজাত বক্সী আর কিছু না বলে
কুমুদের বাবাকে নিয়ে ফিরে এলেন। নিজের গাড়িতে উঠতে উঠতে বললেন, এই চিঠি দুটো আপাতত আমার কাছে থাক। টাকার ব্যাপারে আমি তাহলে কি করব? আপাতত কিছু করার দরকার নেই, 15 দিন সময় আছে তো, তার মধ্যে আপনাকে জানিয়ে দেব। পারিজাত বক্সী গাড়ি চালু করলেন, থামলেন এসে লালবাজারে। সহকারী কমিশনারের ঘরে তার অবারিত দ্বার। মিস্টার বাসু, দেখুন তো এই হাতের লেখাটা আপনাদের রেকর্ডে আছে কিনা। মিস্টার বাসু চিঠিটা পড়ে তার ঘণ্টা বাজিয়ে মজুমদারকে ডাকলেন। এর সঙ্গে তোমার পরিচয় আছে মজুমদার? ইনি স্বনামধন্য গোয়েন্দা পারিজাত বক্সী। হ্যাঁ হ্যাঁ, একে কে না চেনে, তবে আলাপ ছিল না। নমস্কার। আচ্ছা দেখো তো রেকর্ড থেকে এটা কাদের লেখা, তার হদিশ পাও কিনা। অনেক রেকর্ড ঘাঁটতে হবে, অন্তত 2 দিন তো সময় চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পরশু বিকেলে আসব। পরশু বিকেলে ফের যেতেই খবর পেয়ে গেলেন, মজুমদারই দিল। হাতের লেখাটা তোরাবালির। তোরাবালি? সে কে? নাম করা ডাকাত, চিঠি লিখে লোকের বাড়ি ডাকাতি করতে যেত। তার যদি কোনো ফটো থাকে দেখাতে পারবেন? হ্যাঁ তা পারি, কিন্তু তোরাবালি এখন দমদম জেলে। ওই বছর 3 আগে তার 7 বছরের জেল হয়েছিল। হ্যাঁ, এটা আবার কেমন হলো? সে নিশ্চয়ই জেল থেকে চিঠি লেখেনি। অন্য কেউ লিখেছে। মজুমদারকে ধন্যবাদ জানিয়ে তিনি বেরিয়ে এলেন। ওর ফটোটা দেখে যাবেন না? না, দরকার নেই। পারিজাত বক্সী কুমুদের বাবাকে ফোন করলেন। কি করবেন, কিছু ঠিক করলেন? আমি ঠিক করেছি টাকাটা দিয়েই দেব, কারণ কুমুদের প্রাণের চেয়ে দামি তো আর কিছুই নয় আমাদের কাছে। তা ঠিকই বলেছেন। বেশ, তাহলে একটা দিন ঠিক করুন, সেদিন আমিও আপনার সঙ্গে যাব। আমি কালই যেতে চাই। ঠিক আছে, তাহলে আমি 6টার মধ্যে আপনার কাছে চলে আসব। আমার নাতি তুলসীর কি হবে? আমার মনে হচ্ছে তুলসী আর কুমুদ এক জায়গায় নেই। থাকলে তুলসীর জন্য টাকা দাবি করে এরকম চিঠি আসতো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তবুও আপনি আপনার জামাইয়ের কাছে একবার খোঁজ নিন। বিকেলেই তুলসীর বাবা এসে পৌঁছালেন। এই কদিনেই তুলসীর বাবা উদ্বেগে দুশ্চিন্তায় আধখানা হয়ে গেছেন। তার ধারণা হয়েছিল শ্বশুরমশাই বুঝি কুমুদ আর তুলসী দুজনেরই খবর পেয়েছেন, কিন্তু তুলসীর কোনো খবর পাননি জেনে তিনি একটু মর্মাহত হলেন। ভোর 5টায় কুমুদের বাবার বাইরের ঘরে কলিং বেল বেজে উঠল। কুমুদের বাবা ওপর থেকেই শুনতে পেলেন নিচে চাকর রঘু কার সঙ্গে যেন চেঁচামেচি শুরু করেছে। সিঁড়ি দিয়ে নেমে কুমুদের বাবা দেখলেন রঘুর সামনে এক ভিখারি দাঁড়িয়ে, পরনে ছেঁড়া গেঞ্জি, শতছিন্ন কাপড় হাঁটু পর্যন্ত, চুলে মাটি মাখা, গালের একদিকে দগদগে ঘা। আমি পারিজাত বক্সী, আমি আগেই রওনা হয়ে যাচ্ছি। আপনি 7টা নাগাদ চলে আসুন। আর হ্যাঁ, ওখানে কিন্তু আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন না। কুমুদের বাবা ঘাড় নাড়লেন। কুমুদের বাবা যখন ইডেন গার্ডেনে গিয়ে পৌঁছালেন তখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 7টা। ড্রাইভার তিনি সঙ্গে নেননি, নিজেই গাড়ি চালিয়ে এসেছিলেন। প্যাগোডার কাছাকাছি এসে দেখলেন ঘাসের উপর পারিজাত বক্সী বসে, তার সামনে একটা থালা। চেঁচিয়ে চেঁচিয়ে তিনি ভিক্ষা চাইছেন। কুমুদের বাবা এগিয়ে গিয়ে পকেট থেকে বড় একটা খাম বের করে প্যাগোডার চাতালে রেখে দিলেন। আশেপাশে 2-1 লোক পায়চারি করছে, এত সকালে ভিড় নেই। কুমুদের বাবা খামটা রেখে সরে গেলেন নিজের গাড়ির কাছে। একটু পরেই একটা জিপ এসে দাঁড়ালো। তার মধ্যে থেকে পুলিশের পোশাক পরা একদল লোক বেরিয়ে এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে এসে খামটা তুলে দ্রুত পায়ে ফিরে এলো। জিপে বোধহয় স্টার্ট দেওয়াই ছিল। লোকটা উঠে বসতেই জিপ ছুটতে শুরু করল। পারিজাত বক্সী আগেই উঠে দাঁড়িয়েছিলেন, তিনি ছুটে রাস্তার উপর চলে এলেন।
নিমেষের মধ্যেই পারিজাত বক্সী কুমুদের বাবার গাড়িতে উঠে জিপটাকে অনুসরণ করলেন। সোজা গঙ্গার কুল ঘেঁষে জিপ আর গাড়ি দৌড়াল। সন্ত্রস্ত পথচারী দুপাশে ছিটকে গেল। ঘোর দৌড়ের মাঠের পাশে গাড়ি জিপ কাছাকাছি এসে গেল। হঠাৎ গুড়ুম করে একটা শব্দ। জিপ থেকে একজন নির্ভুল লক্ষ্যে গাড়ির সামনের টায়ারে গুলি করেছে। তীব্র আওয়াজ করে গাড়ির টায়ার ফাটল। গাড়ি ডান দিকে রাস্তা ছাড়িয়ে মাঠের মধ্যে গিয়ে পড়ল। ফাঁকা মাঠ, দূরে সেনাদের ছাউনি। অনেক কসরত করে পারিজাত বক্সী গাড়ি থামালেন। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে কুমুদের বাবার দিকে ফিরে বললেন, ব্যাটারা পালালো। আপনার নোটগুলোর সব নাম্বার লেখা আছে তো? হ্যাঁ, আছে। বেশ, সব ব্যাংকে আমি খবর পাঠিয়ে দিচ্ছি। ওসব নোট একটা জমা পড়লে ওরা মুশকিলে পড়বে। এতে কুমুদের কোনো ক্ষতি হবে না তো? ক্ষতি আর কি হবে? ওরা টাকা চেয়েছিল, আপনি টাকা দিয়ে দিয়েছেন। এবার তো চুক্তিমতো কুমুদকে ছেড়ে দেওয়া উচিত। কথা বলতে বলতেই পারিজাত বক্সী জ্যাক দিয়ে গাড়ি তুলে টায়ার বদলালেন। এবার কোন দিকে যাবেন? চলুন একটু এগিয়ে গিয়ে দেখা যাক যদি জিপটার কোনো খোঁজ পাওয়া যায়। জিপটার নাম্বার আমি দেখে নিয়েছি, কিন্তু সে দেখা কোনো কাজে লাগবে না। সেগুলি কোনো ভুয়ো নাম্বার। গাড়ি খিদিরপুর পৌঁছালো। কোথাও জিপের চিহ্ন নেই। গাড়ি একপাশে রেখে পারিজাত বক্সী নেমে পড়লেন। কুমুদের বাবাকে অপেক্ষা করতে বলে রাস্তার ওপর একটা সরাইখানায় গিয়ে ঢুকলেন। নোংরা পরিবেশ। জনচারেক লোক বসে চা খাচ্ছে। এদিকে কাউন্টারের পিছনে হৃষ্টপুষ্ট একটা লোক ক্যাশ বাক্স সামনে নিয়ে বসে আছে। বোধহয় সেই মালিক। তার কাছে গিয়ে পারিজাত বক্সী বললেন, ওসমানকে একটু দরকার। লোকটা নেমে ভেতরে চলে গেল। একটু পরেই লুঙ্গি পরা বেঁটে একটা লোক এসে সেলাম করে দাঁড়ালো। তার গলায় রুমাল বাঁধা, একটা চোখ কানা। তাকে একটু আড়ালে নিয়ে গিয়ে পারিজাত বক্সী জিজ্ঞাসা করলেন, ওসমান, এ রাস্তায় খুব জোরে কোনো জিপ যেতে দেখেছ? ওসমান মাথা নেড়ে বলল যে না, সে দেখেনি। আচ্ছা, তোমাদের এখানে তো অনেকেই 1000 টাকার নোট ভাঙাতে আসে, তাই না? শোনো, এই নাম্বারগুলো রেখে দাও। যদি এসব নাম্বারের নোট কেউ ভাঙাতে আসে, আমাকে একবার খবর পাঠাতে পারবে? মানে খবরটা পাঠিয়েও আর লোকটাকে আধ ঘন্টা খানিক যে কোনো ছুতো একটু আটকে রেখো। আমার ফোন নাম্বার তো তোমার জানা। ওসমান তাতে রাজি, তবে মালিককেও একবার বলে যেতে বলল। পারিজাত বক্সী মালিককে বলে গাড়িতে এসে বসলেন। গাড়ির মধ্যে কুমুদের বাবা চুপচাপ গালে হাত দিয়ে বসে। তাঁর মনের অবস্থা পারিজাত বক্সী বুঝতে পারছেন। তিনি ভাবলেন, গোয়েন্দা ব্যাপারটার কোনো কুলকিনারা করতে পারলেন না। লোকগুলো টাকাও নিল, হয়তো ছেলেটাকেও খতম করে দেবে। পারিজাত বক্সী গাড়ি ঘুরিয়ে নিলেন। রাত 8টা নাগাদ পারিজাত বক্সীর বাড়ির ফোন বেজে উঠল। পারিজাত বক্সী বসে একটা বই পড়ছিলেন। লাফিয়ে উঠে ফোনটা ধরলেন। ওসমান ফোন করে তাড়াতাড়ি আসতে বলেছে। একটা নম্বরি নোট নিয়ে একজন এসেছে। পারিজাত বক্সী মিনিট 20 মধ্যে রেডি হয়ে গেলেন। ওসমান দোকানের বাইরে পায়চারি করছিল। পারিজাতকে দেখে সে এগিয়ে এসে লোকটার দিকে ইশারা করল। পারিজাত ভেতরে ঢুকলেন। আর চোখে দেখলেন যে কাউন্টারের পেছনে মালিকের পাশে শ্যামলা রোগা মতো একটা লোক বসে আছে। পারিজাত বক্সী সোজাসুজি লোকটার সামনে গিয়ে দাঁড়ালেন। এই শোনো, এদিকে এসো। লোকটা উঠে দাঁড়ালো। 1000 টাকার নোটটা কোথায় পেয়েছো? লোকটা চুপচাপ দাঁড়িয়ে রইল। বার দুয়েক প্রশ্নের পরেই পারিজাত বক্সী হুঙ্কার ছাড়লেন, চাপকে না তোমার পিঠের ছাল তুলে দেব। চেনো না তো আমাকে? টানতে টানতে থানায় নিয়ে যাব। কোথায় পেয়েছো নোটটা? হুজুর, মাইরি বলছি হুজুর, নোটটা ঘুরিয়ে পেয়েছি হুজুর। মাইরি বলছি, নোটটা ঘুরিয়ে পেয়েছি। তাই নাকি? খিদিরপুরের পথে ঘাটে আজকাল নোট কুড়িয়ে পাওয়া যাচ্ছে, তাও আবার 1000 টাকার নোট। বিশ্বাস করুন হুজুর, ডকের কাছে কুড়িয়ে পেয়েছি নোটটা। বুঝেছি, ভালো কথায় কাজ হবে না। ঠিক আছে, ব্যবস্থা করছি। এই একে একটু ধরে রাখো তো, আসছি আমি।
পারিজাত বক্সি খিদিরপুর থানায় ফোন করলেন নিজের পরিচয় দিয়ে। মিনিট 15 পর দারোগা দুজন কনস্টেবল নিয়ে এসে হাজির। লোকটা দারোগার সামনেও একই কথা বলল। দারোগা কড়া ধমক দিল, হেই, কুড়িয়ে পেয়েছিলে মানে? তা থানায় জমা দাওনি কেন? বোবার শত্রু নেই, লোকটা চুপচাপ দাঁড়িয়ে রইল। দারোগা লোকটাকে টানতে টানতে জিপে নিয়ে তুলল। তার পেছনে পারিজাত বক্সি গাড়ি চালালেন। থানাতেও লোকটার মুখ থেকে একটা কথাও বের করা গেল না। তখন পারিজাত বক্সি দারোগাকে একপাশে ডেকে ফিসফিস করে কি যেন বললেন। তারপর দারোগা লোকটাকে বলল, যা বেটা, আজ তোকে ছেড়ে দিলাম, তোর নাম ধামটা বলে যাবি। আর হ্যাঁ, এই নোটটা আমরা আটকে রাখলাম, এবার যা। রতন পাড়ে, মণিপুরে থাকি, সবে চাবড়া থেকে এসেছি হুজুর, এখনো কোথাও চাকরি পাইনি। রতনকে ছেড়ে দিতে সে থানার বাইরে এসে এদিক ওদিক দেখল। তারপর রাস্তা ধরে আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করল। অনেকটা পেছনে পারিজাত বক্সি তাকে অনুসরণ করে চললেন, প্রায় মাইল দেড়েক। তারপর লোকালয় শেষ হয়ে একটা মাঠ, তার পাশে কয়েকটা টিনের ঘর। রতন একটা টিনের ঘরের দরজায় 3 বার টোকা দিল। পারিজাত বক্সি একটা গাছের ছায়ায় অন্ধকারে গাড়ি রেখে পা টিপে টিপে এগিয়ে গেলেন। রতন ভেতরে ঢুকতে পারিজাত বক্সি টিনের ফুটোর ওপর চোখ রাখলেন। টেবিলের ওপর হ্যারিকেন জ্বলছে। চেয়ারে দীর্ঘকায় একটা লোক, পরনে শার্ট আর প্যান্ট, কপালের একপাশে একটা কাটা দাগ। তার সামনে রতন। কি হলো, নোটের খুচরো পাওয়া গেল না? পারিজাত টিকটিকি পেছনে লেগে সব বেচতে দিল। তার মানে ছেলেটার বাবা টিকটিকি লাগিয়েছে? তাই তো মনে হচ্ছে। পারিজাত বক্সি কোমরে হাত ছোঁয়ালেন। রিভলভারটা হাতে নিয়ে ঢুকতে যাবার সময় পেছন থেকে কে যেন তার মাথায় প্রচণ্ড আঘাত হানল। চোখের সামনেটা নিমেষে অন্ধকার, সমস্ত পৃথিবী যেন দুলে উঠল। পারিজাত বক্সি পড়ে গেলেন। যখন জ্ঞান হলো দেখলেন একটা লোক খাটিয়ায় শুয়ে আছেন। সেই টিনের ঘর কিন্তু নয়, পাকা বাড়ি। কাছেই একটা চেয়ারে বসে আছে সেই দীর্ঘকায় লোকটা। কি পারিজাত বাবু, শরীর এখন কেমন? কোনো উত্তর না দিয়ে পারিজাত বক্সি প্রথমে মাথায় হাত দিলেন। মাথায় ব্যান্ডেজ, অল্প ব্যথা রয়েছে। কোমরে হাত দিয়ে দেখলেন যে রিভলভার নেই। আমি যন্ত্রটা সরিয়ে রেখেছি আগেই। পারিজাত বক্সি চুপ করে রইলেন। তারপর বলুন, কুমুদের বাবা আপনাকে কত টাকা দিল? পোকা সাজবার চেষ্টা করবেন না, তাতে কোনো ফল হবে না। আপনাকে কিন্তু সাবধান করে দিচ্ছি, আমাদের রাস্তা থেকে সরে দাঁড়ান, নইলে খুব বিপদে পড়বেন। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন দাদা, কিছু জাল নোট বাজারে কারা যেন ছড়িয়েছে, সেই ব্যাপারে তদন্ত করার জন্য আমাকে নিয়োগ করা হয়েছে। জাল নোট? হ্যাঁ, তারই একটা তো আপনার লোক ভাঙাতে গিয়েছিল। ঠিক আছে, নোটগুলো না হয় জাল, কিন্তু ছেলেটা তো আর জাল নয়। আর তাছাড়া আপনাকেও কিছুদিন এখন আমাদের আশ্রয়েই থাকতে হবে। নোট ভাঙাতে নানা দিকে লোক গেছে, তাদের রিপোর্টটা আমি শুনি, দেখি। লোকটা উঠে দাঁড়ালো। শুয়ে শুয়ে পারিজাত বক্সি দেখলেন যে লোকটা দরজা বন্ধ করে তালা দিল। কিছুক্ষণ চুপচাপ। আস্তে আস্তে তিনি উঠে দাঁড়ালেন। জানলা নেই, অনেক উঁচুতে একটা ঘুলঘুলি, এত ছোট সেটা যে তার মধ্যে দিয়ে কোনো পূর্ণবয়স্ক মানুষের যাওয়া সম্ভব নয়। তিনি দেওয়ালে কান পাতলেন। জলের শব্দ খুব স্পষ্ট, একেবারে পাশেই বোধহয় নদী। দুটো হাত পেছনে রেখে পারিজাত বক্সি পায়চারি শুরু করলেন। কতদিন এভাবে বন্দী হয়ে থাকতে হবে কে জানে। আচ্ছা, এরা কি কুমুদকে ছেড়ে দেবে? 1000 টাকা থানা আটকে রেখেছে। সম্ভবত এই 1000 টাকার জন্য এরা কুমুদের বাবাকে আবার চিঠি দেবে। কিন্তু পারিজাত বক্সি বন্দী, পরামর্শ দেওয়া তার পক্ষে সম্ভব নয়। খট করে একটা শব্দ হতে তিনি ঘুরে দাঁড়ালেন। দরজা খুলে একটা লোক ভেতরে ঢুকল। এক হাতে 1 মগ চা, অন্য হাতে 2খানা রুটি। সে চেয়ারের ওপর সব কিছু নামিয়ে রেখে হিন্দিতে বলল, লেন খেলেন, আমি বাসল লে যাব। আচ্ছা ভাই, যমুনা ঢেউয়ের এত শব্দ তো আগে কোনোদিন শুনিনি। এখানে যমুনা কোথায়?
এত গঙ্গা, হরিহরপুরের গঙ্গার পাড় দেখা যায় না, ঢেউ তো হবেই। এখানে ওই আর একটা ঘরে যে ছেলেটা রয়েছে তাকে চা দেওয়া হয়েছে? লোকটা কিছুক্ষণ পারিজাত বক্সিকে এক দৃষ্টে দেখল, তারপর বলল, ভীষণ বদমাইশ ছেলে, রোজ খাওয়ার সময় ঝামেলা করে। একদিন তো আমার ঘাড়ে আচমকা ঝাঁপিয়াই পড়েছিল, কিন্তু আমার সঙ্গে পারবে কেন, আমি তারে। এই পর্যন্ত বলে লোকটা হঠাৎ থেমে গেল। বোধহয় ভাবল এত কথা একে বলা উচিত হয়নি। এর বেশি আর পারিজাত বক্সি শোনার দরকারও ছিল না। তিনি বুঝতে পারলেন এখানেই কুমুদবন্দি রয়েছে। লোকটা বাইরে চলে গেল, দরজা বন্ধ হলো। পারিজাত বক্সি দু হাতে নিজের চুল মুঠোয় ধরে চুপচাপ বসে রইলেন। বাইরের পৃথিবীর শব্দ ওই ঘুলঘুলিটা দিয়েই ঘরে ঢুকছে। রাত হলো, ঘরে কোনো বাতির ব্যবস্থা নেই, ঘন অন্ধকার। একসময় আবার দরজা খুলে গেল। লোকটা একটা থালায় ভাত, কিছু তরকারি আর একটা বাটিতে ডাল নিয়ে ভেতরে ঢুকল। সবকটা চেয়ারে রেখে মেঝের ওপর বসে পড়ল। লেন লেন, তাড়াতাড়ি খেয়ে লেন, আমি বাসনগুলো নিয়ে যাব। লোকটার আর এক হাতে জ্বালানো হ্যারিকেন, সেটাকে সে চেয়ারের ওপর রাখল। ভাত তরকারির চেহারা দেখে পারিজাত বক্সি সেসব ছুঁতে ইচ্ছে হলো না, কিন্তু না ছুঁয়েই বা উপায় কি? নিজে না খেলে তো নিজেই দুর্বল হয়ে পড়বেন। কোনো রকমে খাওয়া শেষ করলেন। লোকটার সঙ্গে কথা বলতে গিয়ে দেখলেন যে লোকটা বসে বসে ঢুলছে। অলোকের জন্য লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কাবু করে তার কাছ থেকে চাবি নিয়ে কুমুদকে উদ্ধারের চেষ্টা করলে হয় না? একটু ভাবলেন, না, এত তাড়াতাড়ি ঝুঁকিটা নেওয়া ঠিক হবে না। বাইরে আরও লোক পাহারায় আছে কিনা বলা যায় না, ধরা পড়লে হয়তো। খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র আর হ্যারিকেন নিয়ে লোকটা যাবার সময় পারিজাত বক্সি বললেন, ও ভাই, হ্যারিকেনটা রেখে যাও না, অন্ধকারে থাকবো। হুকুম লাই। পারিজাত বক্সি চুপচাপ বসে রইলেন। রাত বাড়ল, খাটিয়ার ওপর শুধু একটা বালিশ, বেশ জোলো বাতাস বইছে। একসময় তিনি শুয়ে পড়লেন। সকাল হতেই দীর্ঘকায় লোকটা ভেতরে ঢুকল। তখনও পারিজাত বক্সি শুয়ে। নমস্কার বক্সি সাহেব, ভালো আছেন তো? পারিজাত বক্সি উঠে বসলেন। আর ভালো কি করে ভালো থাকবো? স্নান করতে পারছি না, রাতে একটা আলো নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্নানের ব্যবস্থা করে দেব। আর আলো, সে কি, আপনি এত সাহসী, আপনার আবার আলো লাগে নাকি? আর বলবেন না, একটু ওই ছুঁচোর ভয় আছে আসলে আমার। অন্ধকারে ছুঁচোর উপদ্রব বেশি কি না, তাই আর কি। কুমুদের বাবার কাছে চিঠি চলে গেছে, আশা করছি বাকি 1000 টাকা পেতে তেমন একটা দেরি হবে না। দাদা, আপনি আমাকে বারবার কেন জড়াচ্ছেন বলুন তো এসবে? কে কুমুদ আর তার বাবাই বা কে? আমি কিছুই জানি না এসব, বললাম তো আপনাকে। সরকার থেকে আমাকে নিয়োগ করেছে। বক্সি সাহেব, আপনি বেড়ান ডালে ডালে আর আমরা চলি পাতায় পাতায়। যাকে এ নিয়ে অযথা কথা বাড়িয়ে লাভ নেই। আপনার মাথার চোটটা এখন কেমন? একটু কম আছে আজ ব্যথাটা। আপনার সাগরেদের গায়ে তেমন একটা জোর নেই দেখছি। আমার অবশ্য জোরালো আঘাত করার নির্দেশ ছিল না, সেটাই ওরা পালন করেছে মাত্র। যাকে আজ উঠি, আপনার স্নানের জল আমি যথাসময় পাঠিয়ে দেব। লোকটা বেরিয়ে গেল। দুপুরের একটু আগে বড় এক বালতি জল আর গামছা এলো। তারপর যথারীতি খাবারও। বিকেলে চা। তারপরেই পারিজাত বক্সি কাজ শুরু করলেন। চেয়ারটা বার কতক খাটিয়ার সঙ্গে ঠুকে ঠুকে একটা পায়া খসিয়ে ফেললেন। ঘুলঘুলি দিয়ে ফিকে জ্যোৎস্না এসে পড়েছে। আজ আর অন্ধকার নয়। পারিজাত বক্সি ঠিক করে নিলেন যা হবার হবে, এইভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকার কোনো মানেই হয় না। দরজায় খুট করে শব্দ হতেই চেয়ারের পায়াটা হাতে নিয়ে পারিজাত বক্সি দরজার পাশে এসে দাঁড়ালেন। দরজা খুলল। লোকটা হ্যারিকেন হাতে নিয়ে ঢুকে হ্যারিকেনটা মেঝের ওপর নামিয়ে রেখে আবার বাইরে গেল। ভাতের থালা আর তরকারির বাটি বাইরে রেখেছিল, সেগুলো নিয়ে আবার ভেতরে ঢুকল। সঙ্গে সঙ্গে পারিজাত বক্সি চেয়ারের পায়া দিয়ে তার মাথার পিছনে সজোরে আঘাত হানলেন।
একটা হাত দিয়ে লোকটার মুখ চেপে ধরলেন যাতে আর্তনাদ না বের হয়। লোকটা মেঝের ওপর পড়ে গেল, হাত থেকে থালা আর বাটি ছিটকে পড়ল। তারই পরনে ধুতির কিছুটা খুলে নিয়ে পারিজাত বক্সী লোকটার মুখ আর হাত এই দুটো বাঁধলেন। তারপর লোকটার কোমর হাতড়ে চাবির রিং খুলে নিলেন। রিংয়ে 3টে চাবি। চাবিগুলো নিয়ে আস্তে আস্তে পা ফেলে পারিজাত বক্সী বাইরে বেরিয়ে এলেন। আচ্ছন্ন অবস্থাতেই তুলসী বুঝতে পারল লোকটা তাকে কাঁধ থেকে নামিয়ে একটা গাড়িতে ওঠালো। কিন্তু গাড়ি বেশি দূর গেল না, একটু গিয়েই দারুণ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। লোকটা নেমে গাড়ির বনেট খুলে কিছুক্ষণ কি দেখল, তারপর একটা বিরক্তিসূচক আওয়াজ করে তুলসীকে কাঁধে তুলে নিল। রাস্তা ছেড়ে লোকটা জঙ্গলে নামল। ঘন জঙ্গল, মাঝে মধ্যে কালো পাথরের চাঙড়। 2-1বার লোকটা হোঁচট খেল, নিজেকেই নিজে গালি দিল। তারপর বড় একটা পাথরের ওপর তুলসীকে নামিয়ে রাখল। তুলসী চোখ পিটপিট করে দেখল পাশেই একটা ঝর্ণা। লোকটা 2টো হাত জড়ো করে জল নিচ্ছে। জল নিয়ে এসে লোকটা তুলসীর চোখে মুখে ছিটিয়ে দিল। তুলসীর আচ্ছন্ন ভাব কেটে গেল। সে উঠে বসল। কি রে শয়তান, এবার কি হবে? গিরিধারীকে বেকায়দায় পেয়ে ঘায়েল করে পালিয়েছিলি, কিন্তু এবার তোকে কে বাঁচায় দেখি। তার আগে আমার একটা কথার জবাব দে। এই তোরা 2জন পুলিশের চর, চারদিকে মূর্তি চুরি হচ্ছে বলে লুকিয়ে মন্দির পাহারা দিচ্ছিলি, তারপর আমাদের লরিতে লাফিয়ে উঠেছিস, ঠিক কি না? না, আগেও তো বলেছি পুলিশের সঙ্গে আমাদের কোনো রকম কোনো যোগাযোগ নেই। আমরা এমনি বেড়াবো বলে তোমাদের লরিতে উঠেছিলাম। এ ভোর রাত্রে বেড়াতে বেরিয়েছিলি? কি করে তোর পেট থেকে কোথা বের করতে হয় তার দাবাই আমার জানা আছে। মতিগুলো ভালায় ভালায় চালান করে দিই, তারপর তোর সঙ্গে বোঝাপড়া করে নেব। নে ওঠে পর দেখি। লোকটা তুলসীর একটা হাত ধরে এমন জোরে টান দিল যে তুলসীর মনে হলো কাঁধের হাড়গুলো বুঝি খুলেই যায়। তুলসীকে লোকটা টানতে টানতে নিয়ে চলল। বন বাদার পার হয়ে ছোট্ট একটা পাহাড়, ঘোরানো পায়ে চলা পথ, দুধারে কাঁটা গাছের ঝোপ। পাহাড়ের অর্ধেকটা উঠতেই দেখা গেল একেবারে ওপরে একটা জরাজীর্ণ মন্দির, মনে হলো শিব মন্দির। লোকটা তুলসীকে সেই মন্দিরের সামনে নিয়ে এলো। মন্দিরের সামনে দরজার বদলে একটা ছোট্ট গর্ত, হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হয়। লোকটা তুলসীর ঘাড় ধরে গর্তের দিকে ঠেলে দিয়ে বলল, যা যা ভেতরে যা, ভেতরে। এখানে 1-2 থাকলেই শায়েস্তা হয়ে যাবি। পরশু এসে তোর খোঁজ করব, যদি বেঁচে থাকিস। লোকটা তুলসীকে জোর করে ভেতরে ঢুকিয়ে দিল। তারপর বিরাট একটা পাথর নিয়ে এসে গর্তের মুখ আড়াল করে দিল। তুলসী গড়িয়ে পড়ল। বেশ অন্ধকার। প্রথমটায় কিছুই চোখে দেখতে পেল না, তারপর একটু একটু করে অন্ধকার চোখে সহ্য হয়ে আসতে দেখতে পেল। ঠিকই আন্দাজ করেছিল, শিব মন্দির। মাঝখানে ছোট্ট একটা শিবলিঙ্গ, কালো পাথরের। বোঝা যায় এখানে বহুদিন কেউ পুজো দিতে আসেনি। শান বাঁধানো মেঝের চারিদিকে ফাটল, দেওয়াল একেবারে চৌচির। সাপ লুকিয়ে থাকা মোটেই অস্বাভাবিক নয়। এখানে তুলসী কিভাবে বাঁচবে ভেবে পেল না। একে তো এই পরিবেশ, তার উপর খিদে পেটের মধ্যে দারুণ মোচড় দিচ্ছে, বসেও থাকতে পারছে না। লোকটা বলে গেল বটে পরশু আসবে, কিন্তু আসবেই যে তার তো কোনো নিশ্চয়তা নেই। তুলসী মরল না বাঁচল, লোকটা কি তার পরোয়া করে? তুলসী আস্তে আস্তে মেঝের ওপর শুয়ে পড়ল। ক্লান্ত অবসন্ন দেহে ঘুম আসতে মোটেই দেরি হল না। প্রায় ঘন্টা 3 বাদে তুলসীর ঘুম ভাঙল। চোখে মুখে রোদ লাগায় তুলসী চমকে উঠে বসল। চারিদিক বন্ধ, অথচ রোদ আসছে কোথা থেকে?
একটু এদিক ওদিক দেখতেই চোখে পড়ল পাশের দেওয়াল অনেকটা ফাটা। চোখ রাখলে বাইরের আকাশ, কিছু গাছ এইসব নজরে আসে, কিন্তু সেখান দিয়ে মানুষের পালানো অসম্ভব। তবু তুলসীর মনে ক্ষীণ একটা আশা ফুটে উঠল। বাইরের জগৎ একেবারে বন্ধ হয়ে যায়নি। এই ফাটল দিয়ে বাইরের দৃশ্য দেখা যাবে, পাখির গান, জন্তুদের চিৎকার ভেসে আসবে। হঠাৎ সে দেখল ঠিক শিবলিঙ্গের নিচেই লোহার একটা পাইপ। সেই পাইপটা দেওয়াল ফুটো করে বাইরে গিয়ে পড়েছে। বোঝা গেল একসময় এই মন্দিরে জনসমাগম হতো, লোকেরা শিবলিঙ্গে জল ঢালত। সেই জল যাতে মন্দিরে না জমে তাই এই পাইপের ব্যবস্থা। তুলসী নিচু হয়ে পাইপটা ধরে টান দিল, একবার, দুবার, তিনবার। সে শরীরের যথেষ্ট শক্তি রাখে। কয়েকবার হ্যাঁচকা টানের পর পাইপটা বেঁকে গেল, এক জায়গায় মরচে পড়েছিল। তুলসী পাইপটা কয়েকবার নাড়াতেই সেটা খুলে গেল। বেশ ভারী পাইপ, এটা শাবলের কাজ করতে পারে। তুলসী পাইপটা তুলে নিয়ে সবেগে ফাটলের ওপর আঘাত করতে লাগলো। পাথরের দেওয়াল, অনেকদিন পুরনো হলেও শক্ত, কিন্তু ফাটলের মধ্যে ঘা মারতে মারতে পাথরের টুকরো খসে খসে পড়ল। দারুণ উৎসাহে তুলসী আরো জোরে ঘা দিতে লাগলো। 1 ঘন্টা চেষ্টার পর একটা মানুষ যাবার মতো ফাঁক তৈরি হলো। তুলসী আর অপেক্ষা করল না, নিজের দেহটা সন্তর্পণে ফাঁকের মধ্যে দিয়ে গলিয়ে দিল। বেরোবার সময় পাথরের খোঁচা লেগে শরীরের 2-1 জায়গা কেটে গেল। তুলসী ভ্রুক্ষেপ করল না। বাইরে লাফ দিতেই ঢালু জায়গায় টাল সামলাতে না পেরে সে গড়াতে লাগলো। গড়াতে গড়াতে একটা গাছের গুঁড়িতে গিয়ে আটকাল। এখান থেকে রাস্তা অনেক দূরে। একটু পরেই অন্ধকার নামবে। অন্ধকারে জঙ্গলের চেহারা বদলে যায়। মাটি তো নিরাপদ নয়ই, গাছের উপরেও ভয় নেই এমন কথা বলা যায় না। সাপ থাকতে পারে, চিতাবাঘ গাছে উঠতে অভ্যস্ত, তবু এই মন্দিরের আওতা থেকে দূরে সরে যেতেই হবে। তুলসী ছুটতে শুরু করল। দেহে একটুও শক্তি নেই। বারবার কাঁটা গাছে 2 পা ক্ষত বিক্ষত হয়ে গেল। তুলসী তবু থামল না। পাহাড় থেকে নেমে সে একটু দাঁড়ালো। ঠিক কোন দিক দিয়ে এসেছিল আধো অন্ধকারে বুঝতে পারল না। পায়ে চলা পথ 3-4 দিকে গিয়েছে, তারই একটা ধরে তুলসী ছুটল। আস্তে আস্তে অন্ধকার নেমে এলো। ঝিঝি ডাকছে, ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। হঠাৎ দূরে শিয়াল ডেকে উঠল। তুলসী দাঁড়িয়ে পড়ল। এভাবে আর এগোনো সম্ভব নয়, নিরাপদও নয়। সামনে একটা বড় গাছ, রাতটা গাছে কাটানো ছাড়া উপায় নেই। তুলসী ডাল ধরে গাছে উঠে পড়ল। একটা ডাল থেকে আর একটা ডালে পা রাখতেই থেমে গেল। হিস হিস শব্দ, ম্লান জ্যোৎস্না, কিন্তু তাতেই বেশ দেখা গেল কুচকুচে কালো শরীর, চেরা জিভ, প্রসারিত ফনা, আর সামনে যেন যমদূত। আরেকটু হলেই তুলসীর মুখে ছোবল দিত। তাড়াতাড়ি নামতে গিয়ে তুলসী পা পিছলে নিচে পড়ল। মন্দির থেকে বেরোবার সময় আগেই তার শরীরে আঘাত লেগেছিল। এবার কাঁটা ঝোপের ওপর পড়তে গিয়ে আবার সেই সব জায়গা থেকে রক্ত ঝরতে শুরু করল। তুলসী উঠে দাঁড়িয়ে আবার ছুটতে শুরু করল, কিন্তু এই অন্ধকারে বনের মধ্যে দিয়ে চলাও নিরাপদ নয়। গাছে রাত কাটানো ছাড়া আর কোনো উপায় নেই। তুলসী দাঁড়িয়ে পড়ে বড় গাছের সন্ধান করতে লাগল। হঠাৎ জঙ্গল কাঁপিয়ে গাড়ি চলার একটা বিকট শব্দ হলো। গাছপালার ফাঁক দিয়ে একটা জিপ আসতে দেখা গেল। ফগ লাইটের উজ্জ্বল আলো। জিপের ওপর 2 ভদ্রলোক দাঁড়িয়ে, দুজনের হাতেই বন্দুক। একটু দূরে জিপটা থেমে গেল। ভদ্রলোকেরা নেমে সামনের দিকে ছুটে এলেন। তাদের মধ্যে একজন আরেকজনকে বললেন, কে কে ওখানে? চলো ফেরা যাক, বেশি দূর গিয়ে লাভ নেই, আর কাল সকালে দেখা যাবে। পরিষ্কার বাংলা শুনে তুলসীর বুকে সাহস এলো। তাহলে এরা বাঙালি, এদের কাছে সব কথা খুলে বললে এরা নিশ্চয়ই উদ্ধার করতে সাহায্য করবে। তুলসী গাছের উপর থেকে বলল, শুনুন, এই যে শুনছেন? দুজনেই চমকে উঠল। এই যে আমি ওপরে।
একজন শক্ত হাতে বন্দুক তাক করল, আর একজন প্যান্টের পেছনের পকেট থেকে টর্চ বের করে গাছের ওপর ফেলল। কে কে ওখানে? দাঁড়ান দাঁড়ান, আমি নামছি নেমে সবটা বলবো, দাঁড়ান। তুলসী সাবধানে গাছ থেকে নেমে এলো। ওরা দুজন এক দৃষ্টে তুলসীর দিকে দেখল। তুলসী কাঁদো কাঁদো গলায় নিজের সমস্ত কাহিনী বলল, জামা তুলে নিজের দেহের রক্তাক্ত জায়গাগুলো দেখালো। একজন ভদ্রলোক তুলসীর একটা হাত ধরে বললেন, তুমি বাহাদুর ছেলে, কোনো ভয় নেই, এসো আমাদের সঙ্গে, জিপে ওষুধ আছে, লাগিয়ে দেবো, এসো। একরকম মলম তুলসীর ক্ষতস্থানে লাগিয়ে দেওয়া হলো। ভদ্রলোকদের পরিচয় পাওয়া গেল। একজনের নাম কল্যাণ ঘোষ, আর একজনের নাম অনুপম সরকার। দুজনেই ভাগলপুরের এই জঙ্গলের রেঞ্জের দায়িত্বে আছেন। ইদানিং এই জঙ্গলে হরিণ শিকার খুব বেড়ে গেছে, তাই তারা জঙ্গলে মাঝে মধ্যেই টহল দেন। তুলসীকে নিয়ে জিপ ছুটল। ক্লান্ত তুলসী সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। জিপ থামতে ঘুম ভাঙল। চোখ খুলে সে দেখল একটা একতলা বাড়ির সামনে এসে জিপ থেমেছে। কল্যাণ বলল, নামো তুলসী, এটা বন বিভাগের বাংলো। তিনজনে নামল। তুলসীকে হরলিক্স আর পাউরুটি খেতে দেওয়া হলো। কল্যাণ আর অনুপম তুলসীকে সোজা ভাগলপুর নিয়ে গেল। সেখান থেকেই ওদেরই নির্দেশে তুলসীর বাবাকে একটা চিঠি লিখল। কল্যাণ নিজে সঙ্গে করে তুলসীকে বাড়ি পৌঁছে দিল। তুলসীর বাবা উঠানে দাঁড়িয়েছিলেন। তুলসীকে ছুটে আসতে দেখে তার বুকে জাপটে ধরলেন। তুলসীর মাও এসে দাঁড়ালো। কেঁদে কেঁদে তার দু চোখ লাল। তুলসী তো ফিরে এলো, কিন্তু কুমুর কি হবে? কুমু মামার কোনো খোঁজ পাওয়া যায়নি না মা? না বাবা, গোয়েন্দা লাগানো হয়েছে, তবু কিছু হলো না। বদমাইশগুলো 10,000 টাকা চেয়ে চিঠি দিয়েছিল, বাবা সে টাকা পাঠিয়েও দিয়েছিল, তবু কুমু ফিরে এলো না। কোন গোয়েন্দাকে কাজের ভার দিয়েছেন? পারিজাত বক্সী। উনি তো বিখ্যাত গোয়েন্দা। হ্যাঁ, তাই তো জানি, তবে এই কেসে একটু মুশকিল হয়েছে। কি মুশকিল? আমার শ্বশুরমশাইয়ের কাছে শুনলাম তাকেও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? না, যেদিন আমার শ্বশুরমশাই টাকাটা ইডেন গার্ডেন্সে রাখতে গেছিলেন সেদিন পারিজাতবাবুর সঙ্গে ছিলেন। যে লোকটা টাকা নিয়ে গেল তাকে অনুসরণ করা হয়েছিল, কিন্তু ধরা যায়নি। তার 2 দিন পর শ্বশুরমশাই পারিজাত বক্সীর বাড়ি গিয়ে শুনলেন তিনি নেই। সম্ভবত তিনি ওই মূর্তি চোরদের সন্ধানে গিয়েছেন। তা হবে, কিন্তু শ্বশুরমশাইয়ের কাছে 1000 টাকা চেয়ে আবার একটা চিঠি এসেছে, সে টাকাও তিনি দিয়েছেন। 10,000-এর উপর আরও 1,000? চিঠিতে লেখা ছিল যে এবার শুধু কুমুদকে নয়, পারিজাত বক্সীকেও জামিন রাখা হয়েছে। টাকা না এলে দুজনকেই খতম করে দেওয়া হবে। আমার মনে হয় এটা বাজে ধাপ্পা, শুধু শুধু ভয় দেখানো। জানি না, তবে ওদের দাবি মেটানো সত্ত্বেও পারিজাতবাবু আর কুমুদ কেউই এখনো ফিরে এলো না। তুলসীর বাবা কল্যাণকে খাইয়ে দাইয়ে একেবারে বিকেলে যেতে দিলেন। তুলসী বাসস্ট্যান্ড পর্যন্ত যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা বারণ করলেন। বদমাইশগুলো তার সন্ধানে এখানেও হানা দিতে পারে। তুলসীর বাবা কল্যাণের সঙ্গে গেলেন। যখন ফিরে এলেন তখন বেশ উত্তেজিত দেখাচ্ছিল তাকে। আরক্ত মুখ, উত্তেজনায় বুকটা ওঠানামা করছে। তুলসীর মা কি হয়েছে জিজ্ঞেস করাতে তিনি বললেন, বলছি, আগে এক গ্লাস জল দাও তো। জল খেয়ে চেয়ারে কিছুক্ষণ বসলেন তিনি। ইতিমধ্যে তুলসীর মাও পাশে এসে দাঁড়িয়েছেন। একটু সুস্থ হয়ে তুলসীর বাবা পকেট থেকে একটা কাগজ বের করল। বাস স্ট্যান্ডের কাছে একটা লোক কাগজ বিলি করছিল, বলছিল নতুন সাবান বেরিয়েছে, দামেও সস্তা, জিনিসও ভালো। একটা কাগজ আমাকেও দিল। কাগজটা পকেটেই রেখেছিলাম। মাঝ রাস্তায় কৌতূহল হলো, কাগজটা খুললাম। দেখলাম সুরূপ সাবানের বিজ্ঞাপন। তলায় লাল কালিতে লেখা যে তুলসীকে খতম আমরা করবই, যদি তাকে সিন্ধুকে বন্ধ রাখো তবুও। না, তুলসীর এখন বাইরে বেরোনো একদম বন্ধ। কোনো বন্ধু বান্ধব ডাকলেও যাবে না, কাউকে এখন বিশ্বাস নেই। কাজেই তুলসী বাড়িতে প্রায় বন্দি হয়ে রইল। তুলসীর বাবা কলকাতায় শ্বশুরের সঙ্গে দেখা করলেন। কুমুদের বাবার শরীর খুব ভেঙে গেছে, রোগী দেখা কমিয়ে দিয়েছেন। কুমুদের মা
শয্যাশায়ী। জামাইয়ের কাছ থেকে সব শুনে কুমুদের বাবা বললেন, যা টাকা চেয়েছে সেটাই পাঠিয়ে দিলাম, তবু ছেলেকে ফেরত পেলাম না। কুমুদ আর ফিরে আসবে এ আশা আমার নেই। পারিজাত বক্সির খুব নাম শুনেছিলাম, অনেক বড় বড় কেসের ফয়সালা করেছেন, খবরের কাগজে পড়েছিলাম। পুলিশ মহলেও তার উপর অগাধ বিশ্বাস, কিন্তু আমার বেলাতেই তিনি কিছু করতে পারলেন না। কি আর বলবো। বাড়তি 1000 টাকাও তো আপনি দিয়েছেন। হ্যাঁ, দক্ষিণেশ্বরের মন্দিরে একটা গাছের ডালে ঝোলানো টিনের মধ্যে টাকাটা রাখার নির্দেশ ছিল। আমি ঝোপের আড়াল থেকে দেখলাম একটা লম্বা লোক টিনটা খুলে নিয়ে চলে গেল। আমি তার পিছন পিছন গিয়ে দেখি লোকটা একটা লরিতে উঠে উধাও। কুমুদের বাবার কথা শেষ হতে না হতেই টেলিফোন বেজে উঠল। কুমুদের বাবা তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরলেন। অল্প কথা হলো। ফোন নামিয়ে কুমুদের বাবা যখন ফিরে এলেন তখন তার চোখ মুখের চেহারা অনেকটা শান্ত। কি ব্যাপার? ওদের একজন জানালো আমার বাকি টাকা পেয়েছে, কুমুদকে এবার ছেড়ে দেবে, তবে ওদের নিজেদের কিছু কাজ বাকি আছে, তাই কদিন দেরি হবে। আর পারিজাত বক্সী? কি জানি, তার কথা তো কিছু বলল না। যতক্ষণ না কুমুদ বাড়ি ফিরে আসে ততক্ষণ বিশ্বাস নেই। তুলসীর কাছে যা শুনলাম তা তো ভয়ঙ্কর ব্যাপার। তুমি নিজে একটু সাবধান হয়ে চলাফেরা করো। তুলসীকে না পেলে তার রাগটা তোমার উপর পড়া বিচিত্র নয়। অন্ধকারে বেরোবে না, আর ফাঁকা জায়গায় একদম যাবে না, আর তুলসীকে বাড়ি থেকে কোথাও বেরোতে দেবে না। তুলসীর বাবা চলে যেতেই কুমুদের বাবা বেরিয়ে পড়লেন। লালবাজারে গিয়ে সহকারী কমিশনার মিস্টার বাসুকে নিজের কার্ড পাঠালেন। মিনিট 10 বাদে মিস্টার বাসু ডেকে পাঠালেন। বলুন। কুমুদের বাবা সব বললেন, পারিজাত বক্সির কথাও। পারিজাত বক্সি একটা হাতের লেখার ব্যাপারে এখানে এসেছিলেন। আমার তো মনে হয় আপনার ছেলেকে ফেরত পাঠানোর আগে তারা মূর্তিগুলো বাইরে পাচার করবে। দেখুন, পারিজাত বক্সির উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, আমরাও দেখছি। কুমুদের বাবা বেরিয়ে এলেন। কোনো কাজে মন দিতে পারেন না, দারুণ এক অস্বস্তি। কোথা থেকে যেন কি হয়ে গেল। ভাবলেন একবার সরাসরি তুলসীর সঙ্গে কথা বলবেন। যদিও জামাইয়ের সঙ্গে সকালেই কথা হয়েছে, তবু তুলসী কি বলে সেটাও শোনা দরকার। মন্দিরটা ঠিক কোন জায়গায় সেটাও জানতে পারলে ভালো হতো। ড্রাইভারকে তিনি নির্দেশ দিলেন সোজা জামাইয়ের বাড়ি যেতে। ঘণ্টা আড়াই, তার মধ্যেই গাড়ি রতনগড়ে পৌঁছে গেল। জামাইয়ের বাড়ির কাছাকাছি আসতেই কুমুদের বাবা চমকে উঠলেন। বহু লোকের জটলা বাড়ির সামনে। তুলসীকে কি ওরা আবার ধরে নিয়ে গেল? কুমুদের বাবা গাড়ি থেকে নামতেই গাঁয়ের লোকেরা তাকে ঘিরে ধরল। কি হয়েছে? কুমুদের বাবার প্রশ্নের উত্তরে লোকেরা আঙুল দিয়ে দেখালো বাড়ির সামনের দিকে অনেকটা ধসে পড়েছে, জানলা দুটোর পাল্লা ঝুলছে। কি করে হলো এমন? কুমুদের বাবা লোকের পাশ কাটিয়ে ভেতরে ঢুকলেন। ঘরের মাঝখানে খাটের ওপর তুলসী, তার মাথায় হাতে ব্যান্ডেজ। মাথার কাছে তুলসীর মা, একটু দূরে তুলসীর বাবা দাঁড়িয়ে। বাবাকে ঢুকতে দেখেই মেয়ে ছুটে কাছে এলো। বাবা, এ সময় তুমি? হঠাৎ ভাবলাম সবকিছু তুলসীর মুখ থেকে শুনে আসি, কিন্তু এসব কি ব্যাপার? তুলসী বাড়ি থেকে আর বেরোয় না। আজ বাইরের ঘরের জানলায় দাঁড়িয়েছিল। রাস্তায় একটা বাউল কাঁধে ঝোলা একতারা বাজিয়ে গান করছিল। তা হঠাৎ ঝোলা থেকে বোমা বের করে জানলার দিকে ছুঁড়ল। কি প্রচণ্ড আওয়াজ! সারা বাড়ি থরথর করে কেঁপে উঠল। দেখছেন তো, এই দেখুন সামনের দিকটা কিভাবে ভেঙে পড়েছে। তুলসীর চোট কি খুব বেশি? আরে তুলসী ঠিক সময় জানলা থেকে সরে এসছে, নইলে কি যে হতো বুঝতেই পারছেন। দেওয়াল ভেঙে ইটের টুকরো মাথায় আর হাতে লেগেছে। এই তো ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে গেছে। কুমুদের বাবা নাতির বিছানার উপর বসলেন। তুলসীর চোখ বন্ধ। ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে থাকবে। কপালে হাত দিয়ে দেখলেন যে না, জ্বর নেই। বাউলটাকে কেউ ধরতে পারেনি? দুপুরবেলা কেউ কোথাও ছিল না, আওয়াজ শুনে সবাই এসে জড়ো হয়েছে। লোকটাকে তুলসী চিনতে পেরেছে? না, তবে বোমার শব্দের একটু পরেই জঙ্গলের মধ্যে গাড়ির শব্দ পেয়েছিল। লোকটা বোধহয় গাড়িতেই এসেছিল।
লোকটা পোশাক আর একতারাই খানিক দূরেই পড়েছিল, একটা লোক গিয়ে কুড়িয়ে এনেছে। থানায় খবর দেওয়া হয়েছে? দারোগা এসে সব লিখে নিয়ে গেছে। ভাবছি তুলসীকে কিছুদিনের জন্য আপনার বাড়ি পাঠিয়ে দেবো। আবার ভাবছি নিয়ে যাবার সময় গন্ডগোল না হয়। তোমরা যদি বলো তাহলে আমি পুলিশ নিয়ে আসতে পারি। দেখি তুলসী সেরে উঠুক। কুমুদের বাবা বাড়ি গিয়ে শুনলেন লালবাজার থেকে ফোন এসেছিল। তবে কি পুলিশ কুমুদের কোনো খবর পেয়েছে? কুমুদের বাবা তখনই ফোন তুললেন। একটু পরেই মিস্টার বাসুকে পাওয়া গেল। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আপনার সঙ্গে একবার দেখা হওয়া দরকার। কখন বলুন? তা কখন আপনার সুবিধা হবে? সন্ধ্যার সময় যদি যাই। ঠিক আছে, তাই আসুন। কিছু খবর আছে? সেটা আপনার সঙ্গে দেখা হলে বলবো। মিস্টার বাসু ফোন নামিয়ে রাখলেন। কুমুদের বাবা আবার চিন্তিত হয়ে পড়লেন। কুমুদ ফিরে এসেছে এমন খবর তো মিস্টার বাসু অনায়াসেই দিতে পারতেন। নিশ্চয়ই অশুভ খবর, তাই তাকে ডেকে পাঠালেন। সন্ধ্যার আগেই কুমুদের বাবা লালবাজার রওনা হয়ে গেলেন। মিনিট 5 অপেক্ষা করার পরেই কুমুদের বাবা ডাক এলো। আচ্ছা, আপনি যে কদিন আগে ফোন পেয়েছিলেন তাতে আপনার ছেলে ছাড়া আর কারোর কথা বলেছিল? আর কার কথা বলবে? পারিজাত বক্সির কথা? না, এই চিঠিটা পড়ে দেখুন তো। খামের ওপর লেখা মিসেস বক্সি, তলায় ঠিকানা। কুমুদের বাবা খাম থেকে চিঠিটা বের করলেন। চৌকো সাদা কাগজ, টাইপ করা 3টে লাইন, তলায় কোনো নাম নেই। গোয়েন্দা ফাঁদে পড়েছে, সহজে ছাড়া পাবে না। আমাদের পেছনে লাগার উপযুক্ত ফল ভোগ করতে হবে। লেখাটা ইংরেজিতে, তার মানে পারিজাত বক্সিও ধরা পড়েছে। পারিজাত বক্সিকে কুমুদের বাবাই নিয়োগ করেছিলেন, তাই কুমুদকে সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না। কুমুদের বাবার রাগটা ছেলের ওপর গিয়ে পড়বে। কুমুদের বাবা চুপচাপ বসে রইলেন, কি বলবেন ভেবে পেলেন না। দেখুন, কবে কখন আপনার কাছে ফোন এসেছিল সেটা জিজ্ঞেস করে লাভ নেই, কারণ খোঁজ নিলে দেখা যাবে ফোনটা কোনো পাবলিক বুথ থেকে করা হয়েছিল। লোকের পাত্তা পাওয়া যাবে না। কি করবেন ঠিক করেছেন? ভাবছি আপনার নাতির সঙ্গে একবার কথা বলবো। কিন্তু সে তো কুমুদকে দেখেনি, মানে একসঙ্গে তারা ছিল না। না দেখলেও যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল তাদের চেহারার বর্ণনা আমি শুনতে চাই। আপনার নাতিকে আর একবার কতগুলো ফটোর অ্যালবাম আমি দেখাবো। যদি চেহারা মিলে যায় তবে তাকে কবে আনতে পারবেন? তাকে আনার ব্যাপারে কিছু অসুবিধা আছে। অসুবিধা? কিসের অসুবিধা? কুমুদের বাবা বোমার ঘটনাটা বললেন। শুনতে শুনতে মিস্টার বাসু উঠে দাঁড়ালেন। টেবিলের ওপর সক্রোধে ঘুষি মেরে বললেন, বড্ড বাড়াবাড়ি করছে, এ তো আমাদের চ্যালেঞ্জ করা। ঠিক আছে, আমরাও এবার আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। শুনুন, কাল আমি নিজে গিয়ে আপনার নাতিকে নিয়ে আসব। আমার সঙ্গে পুলিশ থাকবে, কোনো ভয় নেই। তবে আমি আপনার জামাইয়ের বাড়ি কিন্তু চিনি না, তাই আপনাকে আমার সঙ্গে যেতে হবে। কখন আপনার সুবিধা হবে আপনাকে সে অনুযায়ী পিক আপ করে নিয়ে যাব। সকাল 10টা। মিস্টার বাসু তুলসীদের বাড়ি গিয়ে দেখলেন ফটকের দুপাশে 2জন পুলিশ। থানার দারোগা এই বন্দোবস্ত করে গিয়েছেন। মিস্টার বাসুর সঙ্গে 4জন সশস্ত্র পুলিশ। তুলসীর বাবা বাড়িতেই ছিলেন, হন্তদন্ত হয়ে ছুটে এলেন। মিস্টার বাসু কুমুদের বাবা তুলসীর কাছে গিয়ে বসলেন। তার কাছে মিস্টার বাসু সব শুনলেন। মিস্টার বাসুর আসার খবর পেয়ে থানার দারোগাও এসে হাজির। তাকে মিস্টার বাসু প্রয়োজন মতো নির্দেশ দিলেন। কিছুক্ষণ পর তিনি তুলসীকে গাড়িতে উঠিয়ে নিলেন, সঙ্গে তুলসীর বাবাও গেল। লালবাজারে তুলসীর সামনে বিরাট একটা ফটোর অ্যালবাম রেখে মিস্টার বাসু বললেন, এই ফটোগুলো দেখে যাও। তোমাকে যে ধরে মন্দিরের মধ্যে রেখে দিয়েছিল, দেখো তো তার ফটো এর মধ্যে আছে কিনা। তুলসী খুব মনোযোগ দিয়ে গোটা অ্যালবামটা দেখল, তারপর মাথা নেড়ে বলল, না, তার ফটো এখানে নেই। লোকটাকে কেমন দেখতে? কীরকম দেখতে? খুব লম্বা,
ফর্সা, মাথার চুলটা না ওই ছোটো করে একদম ছাটা, কদম ছাটা একেবারে। লোকটা গায়ে প্রচুর শক্তি, না হলে সহজে আমাকে কাঁধে তুলে নিয়ে চলতে পারে কেউ, বলো তো? লোকটার ফটো যে থাকবে না সেটা আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম। খোদ কর্তারা পিছনে থাকে, তাদের সাগরেদদের দিয়ে এই সমস্ত কাজ করা। যাই হোক, তুমি কিন্তু বাড়ি থেকে একদম বেরোবে না এখন। যদিও আমরা পাহারা দেবার সমস্ত রকম চেষ্টা করছি, তবু সাবধান হওয়াই ভালো। তুলসী সায় দিল, তার খুব শিক্ষা হয়েছে। এই কিছুদিন সে আর বাড়ির বাইরে যাবে না। মিস্টার বাসু তুলসীর কাছ থেকে বাউলের চেহারার বর্ণনা শুনলেন। তুলসীদের ফেরার বন্দোবস্ত করে দিয়ে মিস্টার বাসু বিহারের পুলিশের বড়কর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করলেন। তার কাছে কুমুদ আর পারিজাত বক্সির ফটো পাঠিয়ে নির্দেশ দিলেন অন্তত ভাগলপুরের কাছাকাছি থানায় এর কপি যেন পাঠিয়ে তল্লাশি করা হয়। কুমুদের বাবা 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন, সে কথাও জানিয়ে দিলেন। এরপর মিস্টার বাসু সহকারীদের নিয়ে জরুরি মিটিংয়ে বসলেন। পারিজাত বক্সি তাঁদের শুধু পরিচিতই নন, বিশেষ বন্ধু লোক। বহুবার পুলিশের অনেক জটিল কেসের সমাধান করেছেন তিনি। লোকটার একমাত্র দোষ ভীষণ রকম বেপরোয়া। নিরস্ত্র অবস্থায় কিংবা সামান্য অস্ত্র নিয়ে বিপজ্জনক এলাকায় ঝাঁপিয়ে পড়েন। বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। দুজন উচ্চপদস্থ পুলিশ বিহার রওনা হয়ে গেল। মিস্টার বাসু রাত 10টায় বাড়ি ফিরে শুনলেন তার একটা ফোন এসেছিল। তাড়াতাড়ি খাওয়া সেরে মিস্টার বাসু ফোনের কাছে এসে বসলেন। 11টায় নয়, তার ফোন বেজে উঠল 11:10। মিস্টার বাসু, স্পিকিং। আপনার সঙ্গে বিশেষ দরকারি কথা আছে। আমি একটা চিঠি পেয়েছি। কি চিঠি? পড়ে শোনাচ্ছি আপনাকে। আপনাকে আগে জানানো হয়েছিল যে আপনার ছেলেকে মুক্তি দেওয়া হবে। তার মুক্তিপণের টাকা আমাদের কাছে এসেছে, কিন্তু পুনরায় বিবেচনা করে ঠিক করা হয়েছে যেহেতু আপনি মূর্খের মতন সমস্ত ব্যাপারটা পুলিশকে জানিয়েছেন এবং একজন টিকটিকি লাগিয়েছেন, তাই আপনাকে আরও 10,000 টাকা দিতে হবে। 5 দিনের মধ্যে এই টাকা না পেলে আপনাকে পার্সেল করে আপনার ছেলের মুন্ডু পাঠানো হবে। এই 10,000 টাকা 100 টাকার নোটে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটের সামনে যে মূর্তি আছে তার পায়ের ফাঁকে দুপুরবেলা রেখে চলে যাবেন। সেখানে অপেক্ষা করবেন না। যদি আপনি সঙ্গে পুলিশ আনেন তাহলে সেই বোকামির চূড়ান্ত দায়িত্ব আপনার। শুধু পুত্রের নয়, আপনারও প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। আপনার চিঠিটা কি ডাকে এসেছে? না, আমার রোগী সেজে কেউ বন্ধ খামটা কম্পাউন্ডারের হাতে দিয়ে গেছে। চিঠিটা নিয়ে কাল আপনি আমার সঙ্গে দেখা করবেন। খুব ভোরে কুমুদের বাবা আবার ফোন পেলেন। শুনুন, ভেবে দেখলাম যে আপনার এখানে আসাটা ঠিক হবে না। বদমাইশগুলো নিশ্চয়ই আপনার উপর নজর রাখবে, তাই আপনি আসবেন না। আমি দিন 2-এর মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করব, কেমন? পরের দিন কুমুদের বাবা বসে বসে রোগী দেখছেন, এমন সময় একজন বাঁধা রোগী এসে তার কাছে দাঁড়ালো। কি ব্যাপার, মারপিট নাকি? আমি মিস্টার বাসুর কাছ থেকে আসছি। ভিতরে এসো। রোগী দেখার ভেতরের চেম্বারে লোকটা ঢুকলো, পেছন পেছন কুমুদের বাবা। মিস্টার বাসু আপনাকে জানাতে বলেছেন যে পরশু আপনি টাকাটা ভিক্টোরিয়া মেমোরিয়ালে রেখে আসবেন। কুমুদের বাবা রীতিমতো বিস্মিত হলেন। কিছুদিন আগে তার 11,000 টাকা গেছে, আবার 10,000 যাবে। টাকার জন্য চিন্তা নয়, কিন্তু ছেলে তো এখনো ফিরেই এলো না। দুর্বৃত্তদের যা ব্যাপার দেখা যাচ্ছে, এভাবে কোনো না কোনো অছিলায় তারা কেবল টাকা চেয়েই যাবে। এই যদি পুলিশের কর্মতৎপরতা হয় তাহলে লোকেরা এদের উপর নির্ভর করবে কি করে? আপনি বিচলিত হবেন না, টাকা আপনাকে দিতে হবে না। টাকা দিতে হবে না? না, টাকার মাপের কাগজ কেটে একটা খামে ভরে যেখানে রাখবার কথা সেখানে দুপুরবেলা রেখে আসবেন। আপনি নিশ্চিন্তে থাকুন, বাকি যা করার মিস্টার বাসুই করবেন। চলি। কুমুদের বাবা চুপচাপ বসে রইলেন। শত্রু সামান্য তো নয়ই, রীতিমতো দুর্দান্ত এবং নিষ্ঠুর। ওদের সঙ্গে প্রতারণা করার ফল তাকেই ভোগ করতে হবে। হয়তো ছেলেকে চিরদিনের জন্য হারাবেন, নিজের বিপদও হতে পারে। কিন্তু পুলিশের বিরুদ্ধে গিয়েও তো লাভ নেই।
অনেক ভেবেচিন্তে কুমুদের বাবা ঠিক করলেন পুলিশের কথা মতো কাজ করাই ভালো, তারাই দেশের রক্ষক। ঠিক দিনে কুমুদের বাবা ভিক্টোরিয়া মেমোরিয়ালে হাজির হলেন, পকেটে খাম, তাদের নোটের সাইজের কাগজ। দুপুরবেলা মেমোরিয়াল একদম ফাঁকা, ধারে কাছে কাউকে দেখা গেল না। খামটা সন্তর্পণে মূর্তির পায়ের কাছে রেখে দিয়ে একটা ঝোপের আড়ালে তিনি দাঁড়ালেন। মিনিট 15 থেকে 20 কেউ এলো না। হঠাৎ একটা গাড়ির শব্দ। কুমুদের বাবা মুখ ফিরিয়ে দেখলেন সবুজ রঙের একটা গাড়ি গেটের একটু দূরে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন বেঁটে কালো লোক নামলো, পরনে ধুতি পাঞ্জাবি, মাথায় টিকি। দেহাত থেকে শহরে যেমন দেখতে লোক আসে ঠিক তেমনই। লোকটা এদিক ওদিক দেখে আস্তে আস্তে এগিয়ে মূর্তির কাছে এসে দাঁড়ালো। আর একবার এদিক ওদিক দেখে খামটা তুলে নেবার সঙ্গে সঙ্গেই বিপর্যয়। ঝোপের আড়ালে একটা লোক লুকিয়েছিল, পরনে ছেঁড়া গেঞ্জি আর প্যান্ট, মাথায় কাপড়ের ফেটটি, তাতে নানা রঙের কাগজ ঝোলানো। লোকটাকে কুমুদের বাবাও লক্ষ্য করেননি। পাগলা বীর বিক্রমে সেই দেহাতি লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দেহাতি লোকটা পকেট থেকে রিভলভার বের করে পাগলাটাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল। পাগলাটা আহত হয়ে ঘাসের উপর লুটিয়ে পড়ল। দেহাতি লোকটা ছুটে গেটের কাছে পালালো, কিন্তু গেট পর্যন্ত পালাতে পারল না। তার আগেই সাদা প্যান্ট পরা 4 জন লোক পিস্তল হাতে তাকে ঘিরে ধরল। এইবার সবুজ গাড়ি থেকে গুলির শব্দ হলো। মাত্র 2 বার। কুমুদের বাবা দেখলেন 2 জন লোক যারা মাঠে আইসক্রিম বিক্রি করছিল তারা গাড়ির মধ্যে ঢুকে পড়ল। দেহাতি লোকটাকে 4 জন মিলে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে গেল। কুমুদের বাবা আর অপেক্ষা করার সাহস করলেন না, ছুটে নিজের গাড়িতে গিয়ে উঠলেন। বিকেলের দিকে তিনি নিজের থেকেই লালবাজারে গেলেন। মিস্টার বাসুর সঙ্গে দেখা হতে তিনি বললেন, সুখবর, 2 জনকে ধরতে পেরেছি। লোক দুটো স্বীকার করেছে? এখনো না। একটা লোক তো বলছে সে দেহাত থেকে শহর দেখতে এসেছিল, মূর্তির পায়ের কাছে একটা খাম পড়ে থাকতে দেখে কৌতূহল বশত সেটাকে তুলে নিয়েছিল। তা যখন জিজ্ঞাসা করা হলো যে বাবা গুলি ছুঁড়লেন কেন, বলল নিজেকে রক্ষা করার জন্য। পাগল সাজা আমাদের ছেলেটা ওভাবে ঝাঁপিয়ে পড়াতে সে ভয় পেয়ে গিয়েছিল। তারপর রিভলভারের লাইসেন্স দেখতে চাওয়া হলো, তখন সে আর দেখাতে পারে না। সঙ্গীরও ওই একই অবস্থা। কিডন্যাপিং কিংবা মূর্তি চুরির সম্বন্ধে একটা কথাও বের করা যাচ্ছে না। দেখা যাক কতদিন মুখ বন্ধ করে থাকতে পারে। আপনাদের যে ছেলেটি পাগল সেজে আহত হয়েছিল তার অবস্থা কেমন? ভালোই আছে, হাতে সামান্য চোট লেগেছিল, তবে ভাগ্য ভালো যে গুলি চামড়া ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। কুমুদের বাবা চলে যেতে মিস্টার বাসু উঠে যে ঘরে টিকিধারী লোকটা আটক আছে সে ঘরে ঢুকলেন। 2 জনকে আলাদা ঘরে রাখা হয়েছে। একেবারে কোণে একটা টুলের ওপর লোকটা বসেছিল। ধস্তাধস্তির সময় মুখে 2-1 জায়গায় চোট লেগেছে। মিস্টার বাসু ঢুকতে লোকটা ভ্রুক্ষেপও করল না, একভাবে বসে রইল। মিস্টার বাসু লোকটার একেবারে সামনে গিয়ে দাঁড়ালেন। তোমার স্যাঙাত সব স্বীকার করেছে, দলের অন্য সকলের নামধামও বলে দিয়েছে। তা তোমার এই বিষয়ে কিছু বলার আছে? লোকটা অবিচল। কি হলো, কথাগুলো কানে যাচ্ছে না? লোকটা মুখ তুলে একবার মিস্টার বাসুর দিকে তাকালো, তারপর বলল, এসব কথা আমায় শুনিয়ে কোনো লাভ নেই। আপনাকে তো আগেই বলেছি এসব ব্যাপারে আমি কিছুই জানি না। আমি এ শহরে নতুন, শহর দেখতে বেরিয়েছিলাম। তাহলে আর একটা খবর শোনো, তোমার পক্ষে খুব দরকারি খবর। লোকটা কোনো চাঞ্চল্য প্রকাশ করল না, ফিরেও তাকালো না। যে পাগলটিকে তুমি গুলি করেছিলে সে আজ সকালে হসপিটালে মারা গেছে। এর ফল কি হতে পারে আশা করি বুঝতে পারার মতো বুদ্ধি তোমার আছে। নিজেকে বাঁচাবার জন্যই আমাকে গুলি ছুটতে হয়েছিল। বিনা লাইসেন্সের রিভলভার দিয়ে? বেশ, কোর্টে ওই কথাটাই বলো কেমন? মিস্টার বাসু সেই ঘর থেকে বেরিয়ে গেলেন। শেষের ঘরে অন্য লোকটি বন্দী ছিল। সে ঘরে গিয়ে ঢুকলেন। সেখানে এক ইন্সপেক্টর বসেছিল। মিস্টার বাসু ঢুকতেই
সে স্যালিউট করে বেরিয়ে গেল। এই লোকটার পরনে শার্ট আর ফুল প্যান্ট, বলিষ্ঠ গড়ন, চেহারা দেখে নেপালি বলেই বোধ হয়। তোমার কিছু বলবার আছে? কি বিষয়? ময়দানের ঘটনা সম্পর্কে। আমার যা বলার আমি কোর্টে বলবো, আপনারা অযথা বিরক্ত করতে আসবেন না। মিস্টার বাসু বুঝতে পারলেন যে একেবারে পাকা লোক, এর থেকে কথা বের করা বেশ শক্ত ব্যাপার। তবু শেষ চেষ্টা করলেন। দেখো, তোমার সঙ্গী সব কথাই আমাদের বলেছে, তোমাকে জ্বালাতন করার আমাদের দরকারও নেই। লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, ধন্যবাদ। মিস্টার বাসু নিজের কামরায় ফিরে গেলেন। মিনিট 5 মধ্যে কুমুদের বাবাকে ফোনে পাওয়া গেল। ডাক্তার সাহেব, আপনার নাতি তুলসীকে একবার আমার দরকার। কি ব্যাপার? লোক দুটোকে যদি চিনতে পারে সে। কিন্তু তুলসীকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার বিপদের কথা তো জানেন। সেই দায়িত্ব আমার। গতবারের মতো আমি নিয়ে আসার সমস্ত বন্দোবস্ত করব। কবে দরকার? দেখুন, দেরিটা করতে চাই না, কাল হলেই ভালো হয়। ধরুন সকাল 11টা আগে আপনাকে পিক আপ করে নেব। আগেরবারের মতোই সশস্ত্র পুলিশ পরিবৃত হয়ে তুলসী লালবাজারে এসে পৌঁছালো, সঙ্গে কুমুদের বাবা। প্রথমে তাকে নেপালি লোকটার কাছে নিয়ে যাওয়া হলো। তুলসী তাকে চিনতে পারল না। তারপর তাকে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হলো। লোকটা পায়চারি করছিল, তাকে দেখেই তুলসী চেঁচিয়ে উঠল, ওই যে সেই লোকটা! তুলসী একটা হাতে দিয়ে তার দাদুর কাঁধ আঁকড়ে ধরল। মিস্টার বাসু পাশেই ছিলেন, তিনি একটা হাত তুলসীর কাঁধে রাখলেন। কোনো ভয় নেই, লোকটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি বলো তো, একে কোথায় দেখেছ? এই লোকটাই আমাকে মন্দিরের মুখে ঠেলে দিয়ে পাথর চাপা দিয়ে এসেছিল। ঠিক দেখেছ তো? ভুল হতেই পারে না, ও মুখ আমি জীবনে ভুলব না। আশ্চর্য কাণ্ড, তুলসী যখন এইসব কথা বলছে তখন লোকটার চেহারাও যেন বদলাতে আরম্ভ করল। আরক্ত দুটো চোখ, কপালের গালের শিরাগুলো স্পষ্ট, দাঁত কিড়মির করছে সে। একবার যদি তোকে হাতের মধ্যে পাই না, একেবারে শেষ করে দেব, একেবারে শেষ করে দেব। সালা, তুই বেঁচে আছিস? ভেবেছিলাম জঙ্গলি জন্তুদের পেটে গিয়েছিস। সালা, ছাড়বো না তোকে। তুমি আগে নিজের চিন্তা করো। ফাঁসি তো তোমার হচ্ছেই, তোমার গুলিতে একজন প্রাণে মারা গেছে। এদিকটা তো হলো, কিন্তু কুমুদকে উদ্ধার করার ব্যাপারে কি হবে? দেখি কি করা যায়। আমার মনে হয় কুমুদ আর পারিজাত বক্সী একই জায়গায় আছে। সম্ভবত কুমুদকে বাঁচাতে গিয়েই পারিজাত বক্সী ধরা পড়েছেন। আপনি একটা কাজ করুন, তুলসীকে আপনার কাছেই রাখুন। ওকে আসলে মাঝে মাঝে আমাদের দরকার হবে। অত দূর থেকে আনারও তো অসুবিধা আছে। এখন বাড়তি কোনো বিপদের ঝুঁকি আমি নিতে চাইছি না। অষ্টপ্রহর যাতে পুলিশ পাহারা থাকে সে ব্যবস্থা আমি করে দেবো। আপনি ওকে একদম বাড়ির বাইরে যেতে দেবেন না। কুমুদের বাবা নাতিকে নিয়ে চলে যাওয়ার 5 মিনিট পরেই মিস্টার বাসুর কাছে একটা স্লিপ এলো। স্লিপে লেখা নামটা দেখে মিস্টার বাসু ভ্রু কুঞ্চিত করে হুকুম করলেন, পাঠিয়ে দাও। একটু পরেই এক সুন্দরী ভদ্রমহিলা এসে ঢুকলেন। বলুন মিসেস বক্সী। পারিজাত বক্সীর কোনো কি খবর আছে? মহিলা কোলের ওপর রাখা ভ্যানিটি ব্যাগ খুলে একটা কাগজ বের করে মিস্টার বাসুর হাতে দিলেন। সাদা চৌকো কাগজ, তাতে টাইপ করা কয়েকটা লাইন। মিসেস বক্সী, আপনার স্বামী আমাদের কাজে নাক গলিয়েছে। তাকে অনেকবার সাবধান করে দেওয়া হয়েছিল, কিন্তু সে একটা কথাও কানে তোলেনি। এবার তাকে আমরা মুঠোর মধ্যে পেয়েছি, তার আর নিস্তার নেই। মিস্টার বাসু চিঠিটা বার দুয়েক পড়লেন। মুক্তিপণের কোনো উল্লেখ নেই, শুধুই ভয় দেখানো চিঠি। এই চিঠি আপনি কবে পেয়েছেন? আজকে সকালে, ডাকবাক্সের মধ্যে থেকে। ডাকবাক্সের চাবি কার কাছে থাকে? আমার কাছে আর পারিজাতের কাছে, তবে সচরাচর ডাকবাক্সটা আমিই খুলি। ঠিক আছে, চিঠিটা আমার কাছে রেখে যান। আর আপনাকে একটা সুখবর শোনাই, ওই দলে 2টো লোক ধরা পড়েছে। যাক, আশা করছি আমরা তাদের কাছ থেকে কিছু খবর বের করতে পারবো।
পারিজাতের কোনো খবর পেলে আমাকে নিশ্চয়ই জানাবেন। নিশ্চয়ই। আপনি তো জানেনই পারিজাত বক্সী আমাদের কতটা ঘনিষ্ঠ। মহিলা বেরিয়ে যেতে মিস্টার বাসু সহকারীকে ডাকলেন। সে আসতে তার হাতে চিঠিটা দিলেন, বললেন, দেখো তো অন্য যে সমস্ত চিঠি আমরা এই কেসে পেয়েছি তার সঙ্গে মিলিয়ে দেখো, একই টাইপরাইটার থেকে টাইপ করা কিনা সেটা আমাকে কিন্তু জানিয়েছ। সহকারী চলে যেতে মিস্টার বাসু পায়চারি করতে শুরু করলেন। যেখান দিয়ে বাইরে মূর্তি পাচার করা সম্ভব, জলপথে অথবা স্থলপথে, সে সব জায়গায় তিনি ওয়্যারলেস পাঠিয়ে রেখেছেন। সবাইকে সতর্ক করে দিয়েছেন, কোনো রকম সন্দেহজনক প্যাকিং দেখলেই যেন আটক করা হয়। কোনো জায়গা থেকে খবর আসেনি। একটা লোককে শনাক্ত করা গেছে, কিন্তু মূর্তি চুরির সঙ্গে এই মুহূর্তে তাকে জড়ানো সম্ভব নয়। কিডন্যাপিং এবং তাকে হত্যা করার চেষ্টার জন্য অভিযুক্ত করা চলে। পারিজাত বক্সী এর আগেও অনেক বিপদে পড়েছেন, কিন্তু সে বিপদ তিনি কাটিয়ে উঠেছেন। তবে তার কিছু হলে পুলিশ মুখ দেখাতে পারবে না। দিল্লি থেকে অপদার্থতার কৈফিয়ত তলব করবে। হঠাৎ টেলিফোন বেজে উঠল। মিস্টার বাসু ছুটে এসে ফোন ধরলেন। লালবাজারের অপারেটর বলল ট্রাঙ্ক কল। প্রথমে অস্পষ্ট কণ্ঠ, ঠিক শোনা গেল না। জোরে, একটু জোরে বলুন। কণ্ঠস্বর স্পষ্টতর হলো। খুব মনোযোগ দিয়ে শুনে মিস্টার বাসু চিৎকার করে উঠলেন, পারিজাত বক্সী বাইরে এসে দেখলেন একটু দূরে একটা চালা ঘর। তার সামনে খাটিয়ার ওপর একটা লোক শুয়ে। কুয়াশার জন্য পরিষ্কার কিছু দেখা গেল না। পারিজাত বক্সী আবার ঘরের মধ্যে ঢুকলেন। লোকটা মেঝের ওপর পড়ে রয়েছে, তখনও অজ্ঞান। তিনি নিজের পোশাক খুলে লোকটাকে পরালেন, শক্ত করে মুখ বাঁধলেন। লোকটা ধুতি আর গেঞ্জি নিজে পরলেন। ধুতির কিছুটা খুলে নিজের মাথা ঢাকলেন। তারপর ফের থালা আর গ্লাস নিয়ে বের হলেন। বেরিয়ে দরজায় তালা বন্ধ করে দিলেন। তারপর সন্তর্পণে পা ফেলে চালাঘরের মধ্যে ঢুকলেন। যখন খাটিয়ার পাশ দিয়ে যাচ্ছেন, তখন খাটিয়ার ওপর শোয়া লোকটা জড়ানো হিন্দিতে বলল, দে বাবা তাড়াতাড়ি নে, ঘুমে চোখ জড়িয়ে আসছে একেবারে, সিদ্ধির নেশাটা জব্বর হয়েছে। পারিজাত বক্সী কোনো উত্তর দেবার চেষ্টা না করে চালাঘরে ঢুকলেন। আর একটা থালায় ভাত, তরকারি আর গ্লাসে জল তৈরি ছিল, সেগুলো নিয়ে বেরিয়ে এলেন। প্রথমে মাঝখানের দরজাটা খুললেন। চোখ কুঁচকে দেখলেন 3টে বস্তু প্যাক করা। এগুলো মূর্তি হওয়া বিচিত্র নয়। এরপর কোণের ঘরটা খুলতেই দেখলেন একটা ছেলে খাটিয়ার ওপর শুয়ে। অন্ধকারে মনে হলো এই হয়তো কুমুদ, কিন্তু ওকে জাগাতে গেলেই যদি চিৎকার করে ওঠে। পা টিপে টিপে কাছে গিয়ে পারিজাত বক্সী দেখলেন। এইবার চিনতে অসুবিধে হলো না। পারিজাত বক্সী কুমুদের কাছে গিয়ে কুমুদের মুখটা সজোরে চেপে ধরলেন। তারপর কুমুদের কানে কানে বললেন, কুমুদ, কোনো ভয় নেই, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। আমি পারিজাত বক্সী, কোনো রকম শব্দ করো না। কুমুদ মাথা নাড়ল। নিশ্চয়ই তার বাবা পারিজাত বক্সীর শরণাপন্ন হয়েছেন তাকে খুঁজে বের করতে। পারিজাত বক্সী তার মুখ থেকে হাত সরিয়ে নিলেন। তারপর ইঙ্গিতে তাকে অনুসরণ করতে বললেন। দুজন মাঝখানের ঘরে এসে দাঁড়ালো। 3টে প্যাক করা বস্তু একটার উপর একটা ধরে বাইরে এনে রাখা হলো। ঠিক নিচেই গোটাচারেক নৌকা বাঁধা। মাঝিরা পাটাতনের ওপর ঘুমাচ্ছে। পারিজাত বক্সী কাদা ভেঙে একটা মাঝিকে ওঠালেন। প্রথমেই তার হাতে 10 টাকার একটা নোট দিয়ে প্যাক করা জিনিসগুলো নৌকায় তোলালেন। দুর্বৃত্তরা তাকে আঘাত করে অজ্ঞান করার সময় তার রিভলভারটা সরিয়ে ফেলেছিল, কিন্তু সেলাই করা আস্তরণের মধ্যে লুকানো টাকার বোধহয় সন্ধান পায়নি। কুমুদও এসে নৌকায় উঠল। নৌকার মাঝি জিজ্ঞেস করল, এত রাতে কোথায় যাবেন বাবু? এখানে বড় থানা কত দূরে? হরিহরপুর থানা, তা এখান থেকে 5 মাইল দূরে হবে। তাড়াতাড়ি সেখানেই চলো, যদি ভোরের আগে পৌঁছে দিতে পারো আরো 10 টাকা দেব, চলো। মাঝি প্রাণপণে নৌকা বাইতে লাগলো।
আপনি আপনি তুলসীর খবর জানেন? হ্যাঁ, তুলসী একবার দুর্বৃত্তদের হাত থেকে পালিয়ে এসেছিল, কিন্তু আবার ধরা পড়েছে। সে কি? আবার কি করে ধরা পড়ল? সেসব কথা পরে শুনবে, এখন একটু ঘুমিয়ে নাও। আমি বুঝতে পারছি তোমার খিদে পেয়ে থাকবে, তোমাকে আমি ভাত খাবার সময়টুকুও দিইনি, কিন্তু তুমিও নিশ্চয়ই এটা বুঝছো নষ্ট করার মতো সময় আমাদের হাতে ছিল না। কেউ দেখে ফেললে আমাদের দুজনেরই প্রাণ নিয়ে আর ফেরা সম্ভব হতো না। কুমুদ আর কিছু বলল না, হাত পা মুড়ে শুয়ে পড়ল। হরিহরপুর থানা পর্যন্ত নৌকাকে যেতে হলো না। তার আগেই একটা সাইরেন দিয়ে একটা স্টিমার নদীর মাঝে বরাবর ছুটে এলো। বাবু, আপনাদের ওই প্যাক করা জিনিসগুলো গোল মেলে কিছু নয় তো? না, কেন? জল পুলিশের স্টিমার আসছে বাবু। এত রাতে নৌকা চলছে দেখলে সন্দেহে হয়তো ওই সার্চ টাচ করতে পারে। জল পুলিশের স্টিমার? এক কাজ করো তো, তোমার নৌকা ওই স্টিমারের যত কাছাকাছি সম্ভব নিয়ে চলো। স্টিমারের যে ঢেউ বাবু, কাছে গেলে বিপদ আছে। আরে বাবা, বেশি কাছে যাবার দরকার নেই, বললাম তো যতটা সম্ভব ততটা কাছে নিয়ে চলো। ভয় নেই, জল পুলিশ আমার চেনা। চলো চলো চলো। নৌকা স্টিমারের কাছে যেতেই পারিজাত বক্সী মাঝির গামছাটা নিয়ে পাটাতনের ওপর দাঁড়িয়ে গামছাটা ঘোরাতে লাগলেন। স্টিমারের সার্চ লাইট নৌকার ওপর পড়তেই স্টিমারের গতি কমে এলো। স্টিমার থেকে একজন চোং মুখে দিয়ে চেঁচালো, কি ব্যাপার? আপনাদের সাহায্য চাই। আস্তে আস্তে স্টিমার একেবারে নৌকার গায়ে এসে ভিড়ল। স্টিমার থেকে সাদা পোশাক পরা লোক দুটো লাফিয়ে নৌকার ওপর পড়ল। একজন জিজ্ঞেস করল, কি ব্যাপার? পারিজাত বক্সী জামার ভিতর থেকে একটা ছোট্ট কার্ড বের করে লোকটার হাতে দিল। আপনি গোয়েন্দা পারিজাত বক্সী? মানে আপনার রহস্য সমাধানের অনেক কাহিনী খবরের কাগজে আমি পড়েছি। তা আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি বলুন? পারিজাত বক্সী ঘটনাটা সংক্ষেপে বললেন। তারপর প্যাক করা বস্তুগুলোর দিকে আঙুল দেখিয়ে বললেন, আমার আন্দাজ ওগুলো চোরাই মূর্তি, এদেশের বাইরেই চালান করে দেওয়ার জন্যই রেডি করে রাখা হয়েছে। আপনি দয়া করে একটু আমাদের দুজনকে আর এই জিনিসগুলো স্টিমারে তুলে নিন। আমাদের ভয় হচ্ছে বদমাইশগুলো হয়তো টের পেয়ে আমাদের অনুসরণ করতে পারে, আর মোটর বোটে যদি আসে তাহলে আমাদের নৌকোর নাগাল পেতে মোটেই দেরি হবে না। না না, ঠিক আছে, আপনাকে আমরা হরিহরপুর থানায় পৌঁছে দেব, আপনি নিশ্চিন্তে থাকুন। এরপর লোকটা স্টিমারের দিকে ফিরে ইঙ্গিত করতেই স্টিমার থেকে একটা লম্বা কাঠের তক্তা নৌকার ওপর ফেলে দিল। স্টিমার থেকে দুজন লোক তক্তার ওপর দিয়ে নৌকা এসে দাঁড়ালো। তারপর প্যাক করা জিনিস তিনটে স্টিমারে তুলে নিল। এরপর কুমুদ আর পারিজাত বক্সী। সব শেষে সাদা পোশাক পরা লোকটা। নৌকা ছাড়বার আগে পারিজাত বক্সী মাঝির হাতে একটা 10 টাকার নোট দিয়ে বললেন, অনেক ধন্যবাদ ভাই তোমাকে, নাও এই নাও তোমার ভাড়া। মাঝি টাকাটা নিয়ে সেলাম করল। স্টিমার জল কেটে তীর বেগে ছুটল। তার মধ্যেই স্টিমারের লোকেরা কুমুদ আর পারিজাত বক্সীকে চা, রুটি আর ডিম খেতে দিল। স্টিমার যখন পাড়ে ভিড়ল তখন মাঝরাত। বড় একটা অশ্বত্থ গাছের তলায় গোটা চারেক টাঙা দাঁড়িয়ে। চালকদের কোথাও দেখা গেল না। একটু দাঁড়ান স্যার, আমি ব্যবস্থা করে দিচ্ছি। থানা এখান থেকে কত দূর? তা মাইল আড়াই হবে। লোকটা আর দাঁড়ালো না, জোর পায়ে রাস্তা ধরে এগিয়ে গেল। কুমুদ চুপচাপ দাঁড়িয়ে রইল। নিজের মুক্তিতে তার যে আনন্দ হয়নি এমন নয়, কিন্তু তুলসীর কথা মনে হতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছে। কুমুদ হাত দিয়ে নিজের চোখ দুটো মুছে নিল। ওদিকে স্টিমারের লোকটা আর একজন লোককে প্রায় টানতে টানতে নিয়ে এসে হাজির হলো। এই যে স্যার, টাঙাওয়ালাকে ধরে এনেছি। নে, কোন টাঙাটা তোর? শোন, আমরা হরিহরপুর থানায় যাব। আধ ঘুমন্ত আব্দুল তার টাঙায় গিয়ে বসল। পারিজাত বক্সী কুমুদকে নিয়ে উঠলেন। তারপর 3টে প্যাকিং বাক্সও ওঠানো হলো। চারিদিক একেবারে নিশুতি, মাঝে মধ্যে 2-1টা কুকুরের চিৎকার। টাঙা যখন থানায় পৌঁছালো তখন রাত 3টে। দারোগা ওপরেই ছিলেন।
সিপাহীর চেঁচামেচিতে নিচে নেমে এলেন। সব শুনে বললেন, জায়গাটা কোথায় বলুন তো, আমি সবগুলোকে গ্রেপ্তার করে নিয়ে আসছি। আপনার সঙ্গে আমিও যাব, নইলে চিনতে পারবেন না। দারোগার সঙ্গে 4 জন সশস্ত্র পুলিশ নিলেন। এবার এই বাক্স 3টে খুলুন তো, ভেতরে কি আছে দেখা যাক। আপনার সামনে খুলব বলেই এতক্ষণ আমরা হাত দিইনি। প্যাকিং বাক্স খোলা হলো। এই দুটো তো রতনগড়ের ধর্মরাজের মন্দিরের মূর্তি। তৃতীয় মূর্তিটি কোষ্টি পাথরের একটা গণেশ, আকারে ছোট। চোরাই মূর্তি তাহলে শনাক্ত করা হয়েছে, আর দেরি করা যাবে না, বেরিয়ে পড়া যাক। পুলিশের জিপ যখন গিয়ে পৌঁছালো তখনও ভালো করে ভোর হয়নি। পারিজাত বক্সী হতাশ হলেন। খাটিয়া খালি, কেউ শুয়ে নেই। সকলে পাশের চালা ঘরে ঢুকল। ঘরের একেবারে কোণে একটা খাটিয়া, তার উপর কে যেন আপাদমস্তক আবৃত করে শুয়ে আছে। তার উপর টর্চের আলো ফেলতেই লোকটা ধর্মর করে জেগে উঠল। তারপর বালিশের তলা থেকে রিভলভার বের করার চেষ্টা করল, কিন্তু তার আগেই পুলিশ 2 জন তার উপর ঝাঁপিয়ে পড়ে পিছমোড়া করে বেঁধে ফেলল তাকে। তারপর পারিজাত বক্সী দারোগাকে নিয়ে যেখানে তিনি বন্দী ছিলেন সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। আপনারা তৈরি থাকবেন, আমি তো লোকটাকে ভালো করে বেঁধে গিয়েছিলাম, এবার বাঁধন খুলে ফেলেছে কিনা জানি না। দরজা খুলতে দেখা গেল লোকটা গড়িয়ে আর এক কোণে চলে গেছে। পায়ের বাঁধন খোলা, নিঝুম হয়ে পড়েছিল। একটা পুলিশ নিচু হয়ে তাকে দেখবার চেষ্টা করতেই লোকটা তাকে সবেগে লাথি মারল। পুলিশটা মুখে হাত দিয়ে ছিটকে পড়ল। সঙ্গে সঙ্গে দারোগা বাকি 2 জন পুলিশ নিয়ে লোকটাকে বেদম প্রহার করতে আরম্ভ করল। 2 জনকে হাত করা পরিয়ে পুলিশ জিপে তুলল। জিপ যখন বেশ কিছুটা গিয়েছে তখন পারিজাত বক্সী আঙুল দিয়ে দারোগাকে দেখালেন, ওই দেখুন, ওই সবুজ গাড়িটা অনেকক্ষণ ধরে আমাদের ফলো করছে। আমার মনে হয় ওরা এদের 2 জনকে উদ্ধার করার চেষ্টা করবে। ঠিক আছে, আসুক না, আমরা তো দলে ভারী আছি। এক কাজ করুন দারোগাবাবু, সামনের বাঁকের মুখে জিপটাকে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিতে বলুন, আর একজন পুলিশকে বলুন এই 2টো লোকের মুখে কাপড় গুঁজে দিতে, যাতে এরা চিৎকার করতে না পারে। তাই করা হলো। জিপটাকে ঘুরিয়ে একটা ঘন ঝোপের আড়ালে রাখা হলো। পারিজাত বক্সীর নির্দেশে দারোগা আর পুলিশরা রিভলভার হাতে কয়েকটা পাথরের পেছনে তৈরি হয়ে দাঁড়িয়ে রইলেন। একটু পরে সবুজ গাড়িটা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে 2 জন লোক নামল। একজনের চোখে দূরবীন আর একজনের হাতে বোমা। দূরবীন চোখে লোকটা সামনের রাস্তার দিকে কিছুক্ষণ দেখল, তারপর অন্য লোকটার কানে কানে কি যেন বলল। তারপর 2 জনেই পাশের জঙ্গলের দিকে মুখ ফেরালো। বোঝা গেল তারা সন্দেহ করছে যে পুলিশের জিপ পাশের জঙ্গলে ঘাপটি মেরে রয়েছে। দূরবীন চোখে লোকটা দূরবীন নামিয়ে পকেট থেকে পিস্তল বের করল। 2 জনেই সাবধানে জঙ্গলের মধ্যে ঢুকতে লাগলো। একেবারে পাথরের সামনে আসতেই পারিজাত বক্সী দারোগার গা টিপে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে দারোগার রিভলভার থেকে গুলি ছুটল। অব্যর্থ লক্ষ্য। যে লোকটির হাতে বোমা ছিল তার মণিবন্ধে গুলি লাগলো। লোকটা আর্তনাদ করে হাত চেপে বসে পড়ল। হাতের বোমা রাস্তার উপর ছিটকে পড়ল। প্রচণ্ড শব্দ। ধুলোর বৃষ্টিতে কিছুক্ষণ চারিদিক অন্ধকার। অন্ধকার কমতে দেখা গেল সবুজ গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে। অন্ধকার দূর হবার সঙ্গে সঙ্গে দারোগা আর পুলিশরা লোক 2টোর ওপর চড়াও হয়ে তাদের বন্দি করে ফেলল। তারপর দড়ি দিয়ে ভালো করে বেঁধে জিপে তুলল। খুব জোরালো বোমা স্যার, আমাদের জিপের ওপর পড়লে কি হতো বুঝতে পারছেন? পারিজাত বক্সী কোনো উত্তর দিলেন না, শুধু মুচকি হাসলেন। থানায় গিয়ে যখন সবাই পৌঁছালো তখন বেশ রোদ উঠেছে। লোক 4 জনকে হাজতে রাখা হলো পুলিশের সতর্ক প্রহরায়। খাওয়া দাওয়া করে পারিজাত বক্সী মিস্টার বাসুকে ফোন করে সব জানালেন। আমি বিহার পুলিশের বড় কর্তাদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ব্যবস্থা করছি। তোমরা পুলিশ ছাড়া আসবার চেষ্টা করো না, পথে আবার বিপদ হতে পারে। বিহার পুলিশের উচ্চপদস্থ এক অফিসার গাড়ি নিয়ে হাজির, সঙ্গে গোটা 4 সশস্ত্র পুলিশ।
ওরা পশ্চিমবঙ্গের সীমানা পর্যন্ত যাবে, তারপর সেখান থেকে দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গের পুলিশ। খাওয়া দাওয়া দারোগার বাড়িতেই হলো। মিস্টার বক্সি, আপনার কৃতিত্বের কথা আমরা চিরকাল মনে রাখব। আপনার জন্যই এই কুখ্যাত দলটাকে গ্রেফতার করতে পারলাম। এরা নিজেদের মাতৃভূমি থেকে পবিত্র দেবদেবীর মূর্তি শুধু অর্থের জন্য দেশ বিদেশে চালান দেয়। এমন ঘৃণ্য কাজ আর কী বা হতে পারে? কৃতিত্ব আমার একার নয়, আপনাদের সকলের চেষ্টায় এই কাজ সম্ভব হয়েছে। কিন্তু আসল কৃতিত্ব কাদের জানেন? এই যে কুমুদ আর তার ভাগ্নে তুলসীর। এদের অসীম সাহসের কোনো তুলনা নেই। এই মূর্তিগুলো সঙ্গে নিয়ে যাবেন না? অন্তত রতনগড়ের মন্দিরের মূর্তি দুটো। এ মূর্তি নিয়ে যাওয়া এখন সম্ভব নয়। বিহার কোর্টে কেস হবে, কেস শেষ হয়ে গেলে মূর্তি দুটো আবার রতনগড়ের মন্দিরে প্রতিষ্ঠা হবে। চলো কুমুদ, এবার আমরা রওনা দিই। এদের যাত্রার খবর পশ্চিমবঙ্গের পুলিশ কর্তৃপক্ষকে আগেই জানানো ছিল। বিহার বাংলার সীমান্তে পৌঁছে পারিজাত বক্সী নিজেই অবাক। পুলিশ নিয়ে মিস্টার বাসু নিজে এসেছেন নিয়ে যেতে। কুমুদ, ওই দেখো কারা এসেছেন। কুমুদ দেখল রাস্তার ধারে দাদুর গাড়ি। গাড়ির সামনে মা, বাবা, দিদি, জামাইবাবু আর তুলসী। তুলসী ছুটে এসে কুমুদকে জড়িয়ে ধরল। আরে তুলসী, তুই? কুমুদ মামা চলো, যেতে যেতে তোমাকে সব বলবো কি করে আমি পালিয়ে এসেছি। সে একটা শোনার মতো গল্প। আবার সকলের চোখে জল, তবে এই জল আনন্দের। বাড়ির ছেলেরা বাড়িতে ফিরে আসার আনন্দ। সমাপ্ত হল পারিজাত বক্সী সিরিজের উপন্যাস কবন্ধ বিগ্রহের কাহিনী। রচনা শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়। আজ গল্প পাঠে এবং কুমুদের জামাইবাবুর চরিত্রে ছিল রণদীপ, কুমুদের চরিত্রে ছিল রনিত, কুমুদের বাবার চরিত্রে ছিল ইন্দ্রনীল, তুলসী এবং রতন পাড়ের চরিত্রে ছিল নীল, কুমুদের দিদির চরিত্রে ছিল অধ্যায়, লরি ড্রাইভারের চরিত্রে ছিল কুন্তল ও তার হেল্পারের চরিত্রে ছিল রক্তিম, দারোগার চরিত্রে ছিল পার্থ, অতুল বসুর চরিত্রে ছিল অভিযান, পারিজাত বক্সীর ভূমিকায় ছিল এনামুল, দত্তর চরিত্রে ছিলাম আমি অনুভব, মজুমদারের চরিত্রে ছিল প্রীতম, কল্যাণের চরিত্রে ছিল রিতম, মিসেস বক্সীর চরিত্রে ছিল রুবিনা এবং অন্যান্য চরিত্রে ছিলাম আমি অনুভব, শান্তম, পার্থ, আসঞ্জন, অর্ণব, নীল ও লিও। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি। নির্দেশনায় ছিলাম আমি অনুভব। গল্পটির নাট্যরূপ করেছে নীল এবং আমি অনুভব। বিশেষ সহযোগিতায় ছিল লিও। পোস্টারটা ডিজাইন করেছে প্রীতম দেব। তাহলে কেমন লাগলো গল্প এবং উপস্থাপনা জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সঙ্গে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এখনও না করে থাকলে। আর অবশ্যই হাইপ অপশানে গিয়ে প্লিজ ভিডিওটা হাইপ করতেও ভুলো না। তোমাদের এই কন্ট্রিবিউশনসগুলো কিন্তু প্রচণ্ড মূল্যবান আমাদের জন্য। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী শুক্রবার নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। ততদিন টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।